ইউটিউব চ্যানেল। 2023-24 উচ্চ মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার থেকে ইংলিশের প্রত্যেকটা পেজের সলিউশন আমি তোমাদের সাথে শেয়ার করেছি, আর পরবর্তীতেও করব আরও ভিডিও। তো তোমাদের বলছি, যারা তোমরা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু বেল আইকনের অল বাটনটা প্রেস করে রাখবে, তাহলে কোনো ভিডিওই মিস হবে না। আমি যখনই ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো তোমরা যা যা চেয়েছো আমার কাছ থেকে এমসিকিউ, এসিকিউ, গ্রামার আমি সবই দিয়েছি, আর পেজ ওয়াইজও দিয়েছি, একসাথেও দিয়েছি। দেখো, ইংলিশের যতগুলো পেজ আছে সমস্ত পেজের এমসিকিউ এর একটা ভিডিও একসাথে আমি করে দিয়েছি। আর এসএকিউ আর গ্রামারের ক্ষেত্রে দুটো পার্ট, একটা পার্টে ফার্স্ট পার্টে 26 নম্বর পেজ থেকে 193 নম্বর পেজের এসএকিউ, এবং সেকেন্ড পার্টে 204 থেকে 348 নম্বর পেজের এসএকিউ, যেটা আজকে আমি করাবো সেকেন্ড পার্টের এসএকিউ ভিডিও। ফার্স্ট পার্টটা অলরেডি হয়ে গেছে দেওয়া, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে দেখে নাও। এছাড়াও গ্রামারেরও দুটো পার্ট আছে, একটা পার্টে 26 নম্বর পেজ থেকে 193 নম্বর পেজ, এবং দ্বিতীয় পার্টে 204 থেকে 348 নম্বর পেজ। তো তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্স দেখো, সেখানে লিঙ্ক পাবে। এছাড়াও সমস্ত পেজের একসাথে আনসিন করানো আছে। তো আজকের ভিডিওটাও আশা করি তোমাদের হেল্পফুল হবে, কারণ তোমরা বহুবার কমেন্ট করছিলে সেকেন্ড পার্টের এসএকিউ নিয়ে আসতে, পার্ট 2 এসএকিউ। আজকে তোমাদেরই জন্য, তোমাদের রিকোয়েস্টেড এই ভিডিও। তো দেখো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের অনেকটাই হেল্প করতে পারবো। আর তোমাদেরকে বলবো, যদি তোমরা এসএকিউ, এমসিকিউ আর গ্রামার পরীক্ষায় কমন পেতে চাও তাহলে অবশ্যই এই ভিডিও, এই যে আজকের যে তোমাদের এবারের যে টেস্ট পেপারটা রয়েছে সেই টেস্ট পেপারটা তো করবেই, তার সাথে সাথে আমি বলবো আগের বছরের টেস্ট পেপার থেকেও এমসিকিউ, এসিকিউ, গ্রামারগুলো একটু দেখে রাখো, দেখবে তাহলে অনেকটা কমন পাবে। আগের বছরের এবিটিএ টেস্ট পেপার থেকেও আমি সমস্ত পেজের একসাথে এমসিকিউ, এসিকিউ আর গ্রামার করিয়ে দিয়েছিলাম, সেই ভিডিও তোমরা প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। তো দুটো টেস্ট পেপার যদি কমপ্লিট করো দেখবে অনেক কমন পাবে। তো চলো শুরু করি। তার আগে বলবো, ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করা চাই, তার কারণ তোমাদের রিকোয়েস্টে আনা এই ভিডিও। তো তোমরা যদি শেয়ার না করো তাহলে আমি পরবর্তীকালে আরও ভিডিও কি করে আনবো বলো? তো তোমাদের তো অবশ্যই শেয়ার করতে হবে, একটু শেয়ার করে দাও। যে যে দেখছো তারা একটু ভিডিওগুলো শেয়ার এবং লাইক করো, ঠিক আছে? চলো শুরু করি। প্রথমে 204 নাম্বার সেকেন্ড পার্টের এসএকিউ এর ফার্স্ট পেজ, 204 নাম্বার পেজ। আগের ফার্স্ট পার্টটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখে নিও, হ্যাঁ, যারা দেখোনি। 204 নাম্বার পেজের এসএকিউ। প্রথমে প্রোজ থেকে এসএকিউ। 1 নম্বর প্রশ্ন, হোয়াট লিঙ্গার্ড ইনসাইড দ্য কম্পার্টমেন্ট আফটার দ্য গার্ল লেফট। যখন মেয়েটি নেমে গেল তখন কম্পার্টমেন্টে কোন জিনিসটা স্থায়ী হয়ে গেছিল বা কোন জিনিসটা থেকে গেছিল? উত্তর লিখবে, দ্য সেন্ট অফ দ্য গার্লস পারফিউম লিঙ্গার্ড ইনসাইড দ্য কম্পার্টমেন্ট আফটার দ্য গার্ল লেফট। যখন মেয়েটি নেমে গেল তারপরেও ট্রেনের কম্পার্টমেন্টের মধ্যে তার পারফিউমের গন্ধ থেকে গেছিল। 2 নম্বর, হাউ ক্যান ওয়ান এনজয় দ্য নাইটস ইন দ্য হিল। কিভাবে একজন একটি পাহাড়ের রাতকে উপভোগ করতে পারে? অ্যান্সার হয়ে যাবে, ওয়ান ক্যান এনজয় দ্য নাইটস ইন দ্য হিল বাই সিটিং ইন ফ্রন্ট অফ লগ ফায়ার অ্যান্ড ড্রিঙ্কিং এ লিটল ব্র্যান্ডি। তাহলে কেউ একজন পাহাড়ের রাতকে যদি উপভোগ করতে চায় তাহলে কাঠের আগুন জ্বালিয়ে তার সামনে বসে একটু ব্র্যান্ডি খেতে খেতে সেই রাতটাকে উপভোগ করতে পারে। 3 নম্বর প্রশ্ন, হাউ ওয়াজ কালাম চাইল্ডহুড। কালামের ছেলেবেলাটা কিরকম ছিল? অ্যান্সার হয়ে যাবে, কালাম চাইল্ডহুড হ্যাড বোথ মেটেরিয়ালি অ্যান্ড স্পিরিচুয়ালি সিকিউর, অল এসেন্সিয়ালস লাইক ফুড, মেডিসিনস অ্যান্ড ক্লোদিং ওয়্যার প্রোভাইডেড। তাহলে কালামের ছেলেবেলা ছিল মেটেরিয়ালি এবং স্পিরিচুয়ালি দুই দিক থেকেই খুবই সুরক্ষিত। সমস্ত প্রকার প্রয়োজনীয় জিনিস যেমন খাবার দাবার, ওষুধপত্র এবং জামাকাপড় সবই তাদেরকে দেওয়া হতো। 4 নম্বর, ডিসক্রাইব ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ কালামস আর্লি চাইল্ডহুড। কালামের ছোটবেলাকার একটি স্মৃতির কথা বলো যেটা তার সব থেকে বেশি মনে পড়ে। তাহলে অ্যান্সার হয়ে যাবে, one of the most vivid memories of Kalam's early childhood was of the two men, Bakshi Laxmana Sastry and his father Jainul Abedin, ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স ইন দ্য ট্র্যাডিশনাল অ্যাটিয়ার। তাহলে কালামের যে স্মৃতি মনে পড়ে সেটা হচ্ছে তার বাবা জয়নুল আবেদিন এবং বক্সি লক্ষ্মণ শাস্ত্রী দুজনেই তাদের ধার্মিক পোশাক পরে ধর্ম সম্পর্কে আলোচনা করত। এই স্মৃতিটাই তার সব থেকে ভিভিড মেমোরি। নেক্সট, হোয়াট ওয়্যার দেয়ার বিহাইন্ড দ্য স্ক্রিন ইন মিসেস জোনস রুম। মিসেস জোনসের রুমের স্ক্রিনের পিছন দিকে কি ছিল? অ্যান্সার হয়ে যাবে, বিহাইন্ড দ্য স্ক্রিন ইন মিসেস জোনস রুম দেয়ার ওয়্যার এ গ্যাস প্লেট অ্যান্ড অ্যান আইস বক্স। তাহলে স্ক্রিনের পিছন দিকে মিসেস জোনসের যে স্ক্রিন ছিল সেই স্ক্রিনের পিছন দিকে ছিল একটি গ্যাস প্লেট এবং একটি আইস বক্স। 6 নম্বর, দেন উই উইল ইট। হু আর উই বলতে এখানে কাদের বলা হয়েছে? উই আর মিসেস জোনস অ্যান্ড দ্য বয় রজার। উই বলতে বোঝানো হয়েছে মিসেস জোনস এবং রজারকে। হোয়াট ওয়াজ দ্য সেকেন্ড কোয়েশ্চেন অফ দ্য জার। জারের দ্বিতীয় প্রশ্ন কি ছিল? অ্যান্সার হয়ে যাবে, দ্য সেকেন্ড কোয়েশ্চেন আস্কড বাই দ্য জার ওয়াজ অ্যাবাউট হিজ অ্যাসোসিয়েশন উইথ হিজ মেন। হি ওয়ান্টেড টু নো হু ওয়্যার দ্য রাইট পিপল টু লিসেন টু অ্যান্ড হুম টু অ্যাভয়েড। তাহলে দ্বিতীয় যে প্রশ্ন জারের ছিল সেটা হচ্ছে তিনি যে সমস্ত মানুষজনদের সাথে থাকেন সেই সম্পর্কে তিনি জানতে চেয়েছিলেন যে সঠিক মানুষ কে, যার কথা তার শোনা উচিত এবং কাকে তার অ্যাভয়েড করা উচিত।
নেক্সট, হোয়াই ডিড দ্য হারমিট ব্রিথ হেভিলি, কেন হারমিট জোরে জোরে শ্বাস প্রশ্বাস ফেলছিল? অ্যান্সার হয়ে যাবে দ্য হারমিট ওয়াজ ভেরি ফ্রেল অ্যান্ড উইক অ্যান্ড ওয়াজ ব্রিদিং হেভিলি বিকজ অফ দ্য হেভি ওয়ার্ক ডিগিং দ্য গ্রাউন্ড। যে হারমিট ছিল, হারমিট খুবই রোগা পাতলা এবং খুবই দুর্বল ছিল এবং সে খুব জোরে জোরে শ্বাস ফেলছিল কারণ সে মাটি কোপানোর কাজ করছিল, যেটা বেশ একটি হার্ড ওয়ার্ক বা কঠিন একটি কাজ, সেই জন্যই সে বারবার জোরে জোরে শ্বাস ফেলছিল। এবারে নেক্সট দেখো পোয়েট্রি সেকশনের এসএকিউ। 1 নম্বর, হোয়াট ইজ মিনিয়েচার বাউস? মিনিয়েচার বাউস বলতে কি বোঝানো হয়েছে? মিনিয়েচার বাউস আর নিউ স্মল ব্রাঞ্চেস দ্যাট স্প্রাউট হোয়ার এ ট্রি হ্যাজ বিন কাট অর হ্যাকড। মিনিয়েচার বাউস বলতে বোঝানো হচ্ছে ছোট ছোট গাছের শাখা প্রশাখা, যেখানে গাছকে কেটে ফেলা হয় যে জায়গা থেকে, সেই জায়গা থেকে যে ছোট ছোট পাতা বা গাছের শাখা প্রশাখা বেরিয়ে এসেছে তাকেই বলা হয়েছে মিনিয়েচার বাউস। তারপর হচ্ছে হু হ্যাজ রিটেন দ্য পোয়েম অন কিলিং এ ট্রি? অন কিলিং এ ট্রি কবিতাটি কার লেখা? গিভ প্যাটেল হ্যাজ রিটেন দ্য পোয়েম অন কিলিং এ ট্রি। গিভ প্যাটেল লিখেছেন অন কিলিং এ ট্রি কবিতা। কোন কবিতাটি কার লেখা এবং কোন স্টোরিটা কার লেখা সেটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে। হ্যাঁ, দেখছো কিরকম প্রশ্ন দিয়েছে। আচ্ছা, এবারে চলে আসবো পরের প্রশ্ন। হাউ ইজ দ্য বেড অফ দ্য ডেড সোলজার? মৃত সৈনিকের বিছানাটা কিরকম? অ্যান্সার হয়ে যাবে দ্য বেড অফ দ্য ডেড সোলজার ইজ ইন গ্রিন ব্রাইট সানলিট গ্রাস গ্রোন বিসাইড এ রিভার ইন দ্য ভ্যালি। তাহলে মৃত সৈনিকের বিছানাটা ছিল একেবারে সবুজ উজ্জ্বল এবং সূর্যের আলোয় স্নিগ্ধ, এবং তার পাশ দিয়ে, বিছানার পাশ দিয়ে উপত্যকার মধ্যে দিয়ে একটা ছোট্ট নদী বয়ে গেছে। তোমরা প্লিজ একটু ভিডিওটা শেয়ার করো। হ্যাঁ, পরের প্রশ্ন, হোয়াট টাইপ অফ সনেট ইজ অ্যাসলিপ ইন দ্য ভ্যালি? অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কি ধরনের কবিতা? অ্যান্সার হয়ে যাবে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ এ পেট্রার্কান সনেট। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি হচ্ছে একটি পেট্রার্কান সনেট। সনেটের তো বিভিন্ন রকম ভাগ থাকে, তো এই সেরকমই পেট্রার্কান সনেটও একটি সনেটের ভাগ। তো এই অ্যাসলিপ ইন দ্য ভ্যালি হচ্ছে পেট্রার্কান সনেট। আর সনেট নাম্বার 18 যেটা, সেটা হবে শেক্সপিয়ারিয়ান সনেট। পরেরটা, অ্যান্ড অফেন ইট ইজ গোল্ড কমপ্লেকশন ডিম, হুজ কমপ্লেকশন ইজ রেফার টু হয়? এখানে কার কমপ্লেকশনের কথা বলা হয়েছে? হিয়ার দ্য গোল্ড কমপ্লেকশন অফ দ্য সান ইজ রেফার টু, এখানে সূর্যের সোনালী আভার কথা বলা হয়েছে। তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনের অল বাটন প্রেস করে রাখবে, তাহলে দেখবে আমি যখনই ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশন যাবে। দেখো এবার, হোয়াট উইল মেক দ্য বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড ইটার্নাল? কোন জিনিসটি কবির বন্ধু সৌন্দর্যকে চিরন্তন করে রাখবে? অ্যান্সার হবে দ্য ইটার্নাল লাইন্স অফ দ্য পোয়েটস ভার্স উইল মেক দ্য বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড ইটার্নাল। কবির যে কবিতার লাইন যেগুলো হচ্ছে চিরন্তন, সেই লাইনগুলোই কবির বন্ধু সৌন্দর্যকে চিরন্তন করে রাখবে। হোয়াট মাইট ওয়ান হিয়ার অন এ লোন কোল্ড সাইলেন্ট উইন্টার ইভিনিং? একেবারে নির্জন একাকী ঠান্ডা সন্ধেবেলা, শীতের সন্ধ্যায় একজন কি শুনতে পাবে? অ্যান্সার হয়ে যাবে অন এ লোন কোল্ড সাইলেন্ট উইন্টার ইভিনিং ওয়ান মাইট হিয়ার দ্য স্ট্রিং সং অফ দ্য ক্রিকেট নিয়ার দ্য স্টোভ। তাহলে একেবারে নির্জন একটা ঠান্ডা শীতের সন্ধ্যায় কোনো একজন শুনতে পাবে যে ক্রিকেট বা ঝিঝি পোকার গলার আওয়াজ, তীক্ষ্ণ গলার আওয়াজ চুল্লির কাছ থেকে ভেসে আসছে। এবারে চলে আসবো পরবর্তী পেজ নাম্বার 215। প্রথমে দেখে নেব প্রোজ সেকশনের এসএকিউগুলো। 1 নম্বর, হোয়াট ওয়াজ দ্য নেম অফ কালামস মাদার? কালামের মায়ের নাম কি? অ্যান্সার হয়ে যাবে দ্য নেম অফ কালামস মাদার ওয়াজ আসিয়াম্মা। কালামের মায়ের নাম আসিয়াম্মা। 2 নম্বর, হোয়াই ডিড দ্য ম্যান ইন দ্য 3 কোয়েশ্চেন্স ওয়ান্ট টু টেক রিভেঞ্জ? 3 কোয়েশ্চেন্স গল্পে ব্যক্তিটি কেন প্রতিশোধ নিতে চেয়েছিল? অ্যান্সার হবে দ্য জার হ্যাড পুট দ্য ম্যানস ব্রাদার টু ডেথ অ্যান্ড হ্যাড অলসো সিজড হিজ প্রপার্টি, দ্যাটস ওয়াই দ্য ম্যান ইন দ্য 3 কোয়েশ্চেন্স ওয়ান্টেড টু টেক রিভেঞ্জ। জার কি করেছিল? ওই যে ব্যক্তিটি বা সেই ব্যক্তির ভাইকে মেরে ফেলেছিল এবং তার সম্পত্তিও বাজেয়াপ্ত করেছিল, সেই জন্যই ওই লোকটি জারের ওপর প্রতিশোধ নিতে চেয়েছিল 3 কোয়েশ্চেন্স গল্পে। পরেরটা, হোয়াট অ্যাডভাইস ডিড মিসেস জোনস গিভ টু রজার অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি? গল্পের শেষে মিসেস জোনস রজারকে কি উপদেশ দিয়েছেন? অ্যান্সার হয়ে যাবে অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি মিসেস জোনস অ্যাডভাইসড রজার নট টু স্টিল এনি ওয়ানস পকেট বুক অ্যান্ড টু বিহেভ হিমসেলফ। গল্পের শেষে মিসেস জোনস রজারকে বলেছেন কারোর পার্স না চুরি করতে এবং ঠিকঠাকভাবে আচরণ করতে। তো একটু আমি তাড়াতাড়ি বলছি কারণ অনেকটা বড় হয়ে যাবে নাহলে ভিডিওটা, আর অলরেডি তো আমি পেজ ওয়াইজ করিয়ে দিয়েইছি, তখন ভালো করে বলেছি, দেখবে ধীরে সুস্থে সেই ভিডিওগুলো দেখে নাও। আর এগুলো হচ্ছে একসাথে যেহেতু একই ভিডিওর মাধ্যমে, তাই একটু তাড়াতাড়ি বলছি, ঠিক আছে? পরেরটা, হোয়াট ডিড দ্য সেকেন্ড কো প্যাসেঞ্জার ইনফর্মড অ্যাবাউট দ্য গার্ল? দ্বিতীয় যে কো প্যাসেঞ্জার ট্রেনে উঠেছিল সে মেয়েটি সম্পর্কে কি ইনফরমেশন দিয়েছিল? অ্যান্সার হবে দ্য সেকেন্ড কো প্যাসেঞ্জার ইনফর্মড দ্যাট দ্য গার্ল হ্যাড বিউটিফুল আইজ বাট দে ওয়্যার অফ নো ইউজ টু হার বিকজ হি ইজ কমপ্লিটলি ব্লাইন্ড। দ্বিতীয় কো প্যাসেঞ্জার বলেছিল যে মেয়েটির চোখগুলো খুব সুন্দর, কিন্তু সেই চোখগুলো তার কোনো কাজেই লাগবে না কারণ সে ছিল সম্পূর্ণভাবে অন্ধ।
নেক্সট, হোয়ার ডিড মিসেস জোন্স ওয়ার্ক? মিসেস জোন্স কোথায় কাজ করতেন? অ্যান্সার লিখবে মিসেস জোন্স ওয়ার্কড অ্যাট এ বিউটি শপ ইন এ হোটেল, এ শপ দ্যাট স্টেজ ওপেন লেট টু সার্ভ অল ক্লাসেস অফ ওমেন উইথ ডিফারেন্ট টাইপস অফ হেয়ার। মিসেস জোন্স একটি হোটেলের বিউটি শপে কাজ করতেন, যে দোকানটি অনেক রাত পর্যন্ত খোলা থাকতো বিভিন্ন ধরনের চুলের মহিলাদের সার্ভিস দেওয়ার জন্য। পরের প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং হোয়েন দ্য জার ওয়েন্ট টু হিজ কটেজ? যখন হারমিটের কটেজে বা কুঁড়ে ঘরে জার গেল তখন হারমিট কি করছিল? অ্যান্সার লিখবে দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ কটেজ হোয়েন দ্য জার ওয়েন্ট দেয়ার। হারমিট তার কুঁড়ে ঘরের সামনে মাটি খুঁড়ছিল যখন জার তার কাছে গেছিল। পরের প্রশ্ন, হোয়েন ডিড কালামস ফাদার টেক হিজ ব্রেকফাস্ট? কালামের বাবা কখন তার ব্রেকফাস্ট বা প্রাতরাশ সারতেন? আফটার রিটার্নিং ফ্রম দ্য কোকোনাট গ্রোভ কালামস ফাদার টুক হিজ ব্রেকফাস্ট। নারকেল বাগান থেকে ফেরার পরেই কালামের বাবা তার প্রাতরাশ সারতেন। হাউ ডিড দ্য গার্ল ডিসক্রাইব দ্য ন্যারেটার? কীভাবে মেয়েটি ন্যারেটার বা বক্তাকে বর্ণনা করেছেন? অ্যান্সার লিখবে দ্য গার্ল ডিসক্রাইব দ্য ন্যারেটার অ্যাজ এ ভেরি গ্যালান্ট ইয়াং ম্যান বাট ভেরি সিরিয়াস। তাহলে মেয়েটি বলেছে বক্তাকে যে সেই বক্তা খুবই গ্যালান্ট একজন ইয়াং ম্যান, কিন্তু তিনি খুব সিরিয়াসও। এবারে চলে আসবো পোয়েট্রি সেকশনের এসিকিউতে। পোয়েট্রি সেকশন থেকে প্রথম প্রশ্ন, হোয়াট ডাজ কিডস সেলিব্রেট ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ? পোয়েট্রি অফ আর্থ কবিতায় কবি কিডস কি সেলিব্রেট করেছেন? এই প্রশ্নটা আগেও আমরা পড়েছি। উত্তর হবে কিডস সেলিব্রেট দ্য কন্টিনিউয়াস মিউজিক অফ নেচার ইন দ্য পোয়েম পোয়েট্রি অফ আর্থ। পোয়েট্রি অফ আর্থ কবিতায় কবি কিডস প্রকৃতির যে কন্টিনিউয়াস মিউজিক, মানে প্রকৃতির যে গান কখনো থেমে থাকে না, সেটাকেই তিনি সেলিব্রেট করেছেন। কোয়েশ্চেন নাম্বার 10, হাউ ইজ দ্য গোল্ড কমপ্লেক্সন অফ দ্য সান ডিমড? কিভাবে সূর্যের সোনালী আভা নিষ্প্রভ হয়ে যায়? দ্য গোল্ড কমপ্লেক্সন অফ দ্য সান ডিমড বাই ক্লাউডস অর সেটস। সেটস বা মেঘের দ্বারা সূর্যের সোনালী আভা নিষ্প্রভ হয়ে যায়। এই প্রশ্নটা বহুবার রিপিট হয়েছে। হাউ ডাজ রিমবাউড ডিসক্রাইব দ্য সোলজার স্মাইল? কিভাবে রিমবাউড সৈনিকের হাসির বর্ণনা করেছেন? এই প্রশ্নটাও বারবার রিপিট হয়েছে। অ্যান্সার লিখবে রিমবাউড ডিসক্রাইবস দ্য সোলজার স্মাইল ইজ লাইক দ্য স্মাইল অফ এন ইনফ্যান্ট, পিওর, জেন্টেল, ইনোসেন্ট অ্যান্ড উইদাউট গাইড। রিমবাউড বলেছেন যে সৈনিকের হাসিটা ছিল একেবারে নিষ্পাপ শিশুর হাসির মতো, যেটা ছিল খুবই পিওর, খুব জেন্টেল এবং কোনো প্রকার ছলনাহীন, একেবারে নিষ্পাপ হাসি। আচ্ছা, নেক্সট প্রশ্ন, হাউ ডাজ এ ট্রি গ্রো আপ? কিভাবে একটি গাছ বেড়ে ওঠে? এ ট্রি গ্রোজ আপ স্লোলি কনজিউমিং সানলাইট, এয়ার অ্যান্ড ওয়াটার ফর ইয়ার্স। ধীরে ধীরে সূর্যের রশ্মি, বাতাস এবং জল, এই তিনটি উপাদান সংগ্রহ করে বছরের পর বছর ধরে সংগ্রহ করে একটি গাছ বেড়ে ওঠে। পরেরটা, হোয়েন ডাজ দ্য সোলজার লাই ওপেন মাউথ? কখন সৈনিক মুখ হাঁ করে শুয়েছিল? অ্যান্সার হয়ে যাবে দ্য সোলজার লাইজ ওপেন মাউথ ইন দ্য মর্নিং সানলাইট। সকালবেলার সূর্যের আলোর মধ্যে সৈনিকটি মুখ হাঁ করে শুয়েছিল। হাউ ক্যান এ ট্রি বি আপরুটেড? কিভাবে একটি ট্রিকে উপড়ে ফেলা যায়, একটি গাছকে উপড়ে ফেলা যায়? অ্যান্সার লিখবে এ ট্রি ইজ আপরুটেড বাই ডিগিং দ্য আর্থ, রোপিং দ্য রুটস, টাইং দেম অ্যান্ড পুলিং দেম আউট অফ দ্য আর্থ। একটি গাছকে মানে পুরোপুরিভাবে উপড়ে ফেলার জন্য প্রথমে মাটি খুঁড়তে হবে, মাটি খোঁড়ার পর তারপরে তার শিকড়টাকে দড়ি দিয়ে বেঁধে তাকে টেনে বাইরে বের করে এনে একেবারে মানে মাটির নিচ থেকে বের করে এনে গাছকে মেরে ফেলা যায়। মেনশন ওয়ান ডিমেরিট অফ সামার। সামার বা গ্রীষ্মকালের একটি খারাপ দিক কি আছে? উত্তর হবে ওয়ান ডিমেরিট অফ সামার ইজ দ্যাট ইট ইজ শর্ট স্প্যান। সামারের যে ডিমেরিট রয়েছে সেটা হচ্ছে এটা খুবই শর্ট স্প্যান, মানে ক্ষণস্থায়ী। সামার খুব অল্প সময়ের জন্য স্থায়ী হয়। চলে আসবো পরবর্তী পেজ, 226 নাম্বার পেজ। তোমরা অবশ্যই ভিডিওটা শেয়ার করো, যত শেয়ার করবে ততই কিন্তু নতুন ভিডিও আসবে, তাই বারবার বলছি ভিডিওগুলো একটু শেয়ার করো আর নতুন হলে সাবস্ক্রাইব করো। চলো 226 নাম্বার পেজ দেখে নেব। প্রথমে প্রোজ সেকশনে এই এসিকিউগুলো আছে, দেখো। হোয়ার ডিড দ্য হারমিট লিভ? হারমিট কোথায় বসবাস করতো? উত্তর হয়ে যাবে দ্য হারমিট লিভড ইন এ উড হুইচ হি নেভার কুইটেড। হারমিট জঙ্গলের মধ্যে বাস করতো, যে জায়গা ছেড়ে সে কখনোই যেত না। 2 নম্বর, হোয়াই ডিড রজার ট্রাই টু স্ন্যাচ মিসেস জোন্স পকেট বুক? এই প্রশ্নটা বহুবার রিপিট হয়েছে। উত্তর হয়ে যাবে রজার ট্রাইড টু স্ন্যাচ মিসেস জোন্স পকেট বুক টু বাই এ পেয়ার অফ ব্লু সুয়েড শুজ। রজার মিসেস জোন্সের পার্সটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল কারণ সে একজোড়া ব্লু কালারের সুয়েড জুতো কিনতে চেয়েছিল। 3 নম্বর প্রশ্ন, হু ওয়াজ পক্সি লক্ষ্মণ শাস্ত্রী? পক্সি লক্ষ্মণ শাস্ত্রী কে ছিলেন? উত্তর হয়ে যাবে পক্সি লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম শিব টেম্পল। রামেশ্বরের শিব মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন পক্সি লক্ষ্মণ শাস্ত্রী। এরপর দেখো, ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড হু সেড দিস অ্যান্ড টু হুম? আপনি অবশ্যই হতাশ হবেন। এই কথাটি কে কাকে বলেছেন? অ্যান্সার হবে দ্য নিউ প্যাসেঞ্জার হু গট ইন টু দ্য কম্পার্টমেন্ট অ্যাট সাহারানপুর সেড দিস টু দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি দ্য আইস হ্যাবিট। দ্য আইস হ্যাবিট গল্পের বক্তাকে নতুন যে প্যাসেঞ্জার সাহারানপুর থেকে ট্রেনে উঠেছিল সে এই কথাটি বলেছিল। নেক্সট, হোয়ার ওয়াজ কালামস অ্যানসেস্ট্রাল হাউস লোকেটেড? কালামের পৈতৃক বাড়ি কোথায় ছিল? উত্তর লিখবে কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ লোকেটেড ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম ইন দ্য এরস্টওয়াইল মাদ্রাজ স্টেট। পূর্বতম মাদ্রাজ রাজ্যের রামেশ্বরম নামে একটি দ্বীপ শহর ছিল, সেখানেই ছিল কালামের পৈতৃক বাড়ি।
এবারে পরের প্রশ্ন, হোয়াট ওয়্যার দ্য লাস্ট ওয়ার্ডস মিসেস জোন্স স্পোক টু রজার। লাস্ট যে ওয়ার্ড মিসেস জোন্স রজারকে বলেছিলেন সেগুলো কি? অ্যান্সার হয়ে যাবে দ্য লাস্ট ওয়ার্ডস মিসেস জোন্স স্পোক টু রজার ওয়্যার গুড নাইট বিহেভ ইয়োরসেলফ বয়। তাহলে দুটো কথা বলেছিলেন, একটা বলেছিলেন গুড নাইট আর একটা বলেছিলেন বিহেভ ইয়োরসেলফ বয়। পরেরটা, হোয়াই ডিড দ্য জার পুট অন সিম্পল ক্লোথস টু মিট দ্য হারমিট। হারমিটের সাথে দেখা করার জন্য জার কেন সাধারণ পোশাক পরেছিলেন? অ্যান্সার হবে দ্য জার পুট অন সিম্পল ক্লোথস টু মিট দ্য হারমিট বিকজ দ্য হারমিট রিসিভড নান বাট কমন ফোক। তাহলে হারমিট শুধুমাত্র সাধারণ মানুষের সাথেই দেখা করেন, সেই জন্যই জার কি করলো, হারমিটের সাথে দেখা করার আগে সাধারণ মানুষের পোশাক পরে নিয়েছিল। পরের প্রশ্ন, হাউ ওয়াজ দ্য গার্লস ভয়েস টু দ্য ন্যারেটার। হাউ ওয়াজ দ্য গার্লস ভয়েস টু দ্য ন্যারেটার, বক্তার কাছে মেয়েটির গলার আওয়াজটা কীরকম ছিল? অ্যান্সার লিখবে দ্য গার্লস ভয়েস ওয়াজ লাইক এ স্পার্কেল অফ মাউন্টেন স্ট্রিম টু দ্য ন্যারেটার। বক্তার কাছে মেয়েটির গলার আওয়াজ ছিল যেন ঝর্ণার মতো একটি ঝলকদার, মানে ঝর্ণার যেরকম একটা ঝলকানি থাকে সেরকম ছিল মেয়েটির গলার আওয়াজ। এবারে দেখো পোয়েট্রি সেকশনের এসএকিউ। আবারও সেই একই প্রশ্ন দেখো, হাউ ওয়াজ দ্য সোলজার স্মাইল, সৈনিকের হাসি কীরকম ছিল? উত্তর লিখবে দ্য সোলজার স্মাইল ওয়াজ লাইক দ্য স্মাইল অফ অ্যান ইনোসেন্ট চাইল্ড জেন্টল অ্যান্ড উইদাউট গাইল। তাহলে সৈনিকের হাসি ছিল একেবারে নিষ্পাপ শিশুর হাসির মতো, যেটা ছিল খুবই মৃদু, খুবই পিওর এবং কোনো প্রকার ছলনাহীন। আচ্ছা, নেক্সট প্রশ্ন, হোয়াট ডু ইউ মিন বাই মিনিয়েচার বাউস। মিনিয়েচার বাউস বলতে কি বোঝানো হয়েছে? এটাও আগে ছিল প্রশ্নটা, এটাও রিপিট হয়েছে। দেখো, মিনিয়েচার বাউস আর নিউ স্মল ব্রাঞ্চেস দ্যাট স্প্রাউট ওয়্যার এ ট্রি হ্যাজ বিন কাট অর হ্যাকড। একটি গাছকে যেখানে কেটে ফেলা হয় বা কুচানো হয়, সেখান থেকে যে ছোট ছোট গাছের পাতা বেরিয়ে আসে তাকেই বলা হয়েছে মিনিয়েচার বাউস। হোয়াট ইজ মেন্ট বাই দ্য ফ্রেজ নেচার্স চেঞ্জিং কোর্স। নেচার্স চেঞ্জিং কোর্স বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হয়ে যাবে নেচার্স চেঞ্জিং কোর্স মিনস ডেথ অ্যান্ড ডিকে অফ অল মান্ডেন অবজেক্টস ইন কোর্স অফ টাইম। সময়ের সাথে সাথে সমস্ত পার্থিব জিনিসের যে মৃত্যু হয় এবং ধ্বংস হয় সেই জিনিসগুলো, তাকেই বলা হয়েছে নেচার্স চেঞ্জিং কোর্সের মাধ্যমে। তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা একটু শেয়ার করো, হ্যাঁ, শেয়ার করলেই নতুন ভিডিও পাবে, অবশ্যই শেয়ার করো আর লাইক করো। আচ্ছা, হোয়াট রোল ডাজ দ্য গ্রাসহপার প্লে ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ। দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতায় ঘাসফড়িং কী ভূমিকা পালন করেছে? উত্তর হবে দ্য গ্রাসহপার প্লেজ এ গ্রেট রোল টু এনলাইভেন নেচার ইন দ্য স্কচিং হিট অফ সামার। তাহলে গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে নেচারকে বাঁচিয়ে রাখার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ঘাসফড়িং। হোয়েন all birds are tired and take shelter in the cooling trees, then the grasshopper comes forward and sings in joy. যখন সমস্ত পাখিরা ক্লান্ত হয়ে গাছের শীতল ছায়া আশ্রয় নেয়, তখন ঘাসফড়িং এগিয়ে আসে প্রকৃতির গানকে বয়ে নিয়ে যাওয়ার জন্য। পরেরটা দেখো, হুইচ ক্রিয়েট সাইলেন্স ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ। দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতায় কোন জিনিসটি নীরবতাকে বহন করে নিয়েছে বা নীরবতা তৈরি করেছে? অ্যান্সার হয়ে যাবে দ্য ফ্রস্ট ক্রিয়েট সাইলেন্স ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ। দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতায় ফ্রস্ট বা হিম নিস্তব্ধতাকে তৈরি করেছে। Nor shall death brag thou wanderest in his said. What rhetorical device does the poet use here? এই যে লাইনটা দেখানো হয়, তোমাদের বলা হয়েছে এখানে কোন রেটরিক ব্যবহার করেছেন কবি? অ্যান্সার লিখবে পার্সনিফিকেশন ইউজড হিয়ার বাই দ্য পোয়েট। এখানে পার্সনিফিকেশন ব্যবহার করা হয়েছে, এখানে ডেথকে পার্সনিফাই করা হয়েছে। পরেরটা, হোয়াট ডু রেড হোল সিগনিফাই ইন অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতায় রেড হোল বলতে কি বোঝানো হয়েছে? অ্যান্সার হয়ে যাবে রেড হোল সিগনিফাইজ দ্য ফ্যাটাল বুলেট উন্ডস অফ দ্য সোলজার ইন অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতায় রেড হোলস বলতে বোঝানো হয়েছে বুলেটের যে ক্ষত, মানে বন্দুকের গুলির যে ক্ষত, তাকেই বোঝানো হয়েছে রেড হোল হিসাবে। বাট দিস অ্যালন ওন্ট ডু ইট। হোয়াট ইজ রেফার টু বাই দিস। দিস বলতে এখানে কি বোঝানো হয়েছে? হ্যাকিং অ্যান্ড চপিং অফ দ্য ট্রি ইজ রেফার টু বাই দিস। এখানে গাছকে কেটে ফেলা বা টুকরো টুকরো করে ফেলাকে দিস হিসাবে বোঝানো হয়েছে। তোমরা প্লিজ ভিডিওটা একটু শেয়ার করো। চলে আসবো পরের পার্টে, পরের যে পেজটা রয়েছে 237 নাম্বার পেজের এসএকিউ নিয়ে। প্রথমে দেখো প্রোজ সেকশন থেকে এই এসএকিউগুলো আছে। 1 নম্বর, হোয়েন ডিড দ্য নিউ প্যাসেঞ্জার স্ট্যামার্ড অ্যান্ড অ্যাপোলজি। কখন নতুন প্যাসেঞ্জারটি ক্ষমা চাইল? অ্যান্সার হয়ে যাবে দ্য নিউ প্যাসেঞ্জার স্ট্যামার্ড অ্যান্ড অ্যাপোলজি অ্যাট দ্য টাইম অফ গেটিং ইনটু দ্য কম্পার্টমেন্ট। ট্রেনে ওঠার সময় বা কম্পার্টমেন্টে ওঠার সময়, কামরায় ওঠার সময় নতুন প্যাসেঞ্জারটি ক্ষমা চাইলেন। 2 নম্বর, ওয়্যার অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটার ওয়্যার হার্ডলি এনি অ্যানিমালস লেফট। বক্তার মতে কোথায় কোনো প্রাণী প্রায় অবশিষ্ট নেই? অ্যান্সার লিখবে অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটার ইন দ্য জঙ্গল নিয়ার দেরা ওয়্যার হার্ডলি এনি অ্যানিমালস লেফট। বক্তার মতে দেরার জঙ্গলে প্রায় কোনো প্রাণী এখন আর অবশিষ্ট নেই। 3 নম্বর, হোয়াট ওয়াজ দ্য নেম অফ আব্দুল কালামস মাদার। আব্দুল কালামের মায়ের নাম কি? আব্দুল কালামস মাদার নেম ওয়াজ আসিয়ামা। আব্দুল কালামের মায়ের নাম হচ্ছে আসিয়ামা। হোয়াট কাইন্ড অফ ফ্যামিলি ডিড কালাম বিলং টু। কালাম কীরকম পরিবারে বিলং করতো বা কীরকম পরিবার থেকে এসেছিল? অ্যান্সার লিখবে কালাম বিলং টু এ মিডল ক্লাস তামিল ফ্যামিলি রিসাইডিং এট দ্য আইল্যান্ড টাউন রামেশ্বরম এস্টওয়াইল মাদ্রাস স্টেট। পূর্বতন মাদ্রাজ রাজ্যের দ্বীপ শহর রামেশ্বরমের একটি মধ্যবিত্ত তামিল পরিবার থেকে কালাম এসেছিল।
পরবর্তী প্রশ্ন, হোয়ার ডিড মিসেস জোন্স মিট রজার? মিসেস জোন্স রজারের সাথে কোথায় দেখা করলেন বা দেখা হলো কোথায়? মিসেস জোন্স মেট রজার অন দ্য ওপেন স্ট্রিট অ্যাট নাইট হোয়েন শি ওয়াজ রিটার্নিং ফ্রম হার ওয়ার্ক। মিসেস জোন্স যখন কাজ থেকে ফিরছিলেন তখন খোলা রাস্তায় জোন্সের সাথে রজারের দেখা হয়েছিল। হাউ ওয়াজ দ্য হারমিট টু লুক অ্যাট? হারমিটকে দেখতে কীরকম ছিল? অ্যান্সার হবে দ্য হারমিট ওয়াজ ভেরি লিন অ্যান্ড ফ্রেল অ্যান্ড ব্রিথড হেভিলি ওয়াইল ডিগিং দ্য গ্রাউন্ড। হারমিট ছিল একেবারেই খুব জীর্ণ এবং খুবই দুর্বল, আর যখনই মাটি খুঁড়ছিল তখন জোরে জোরে শ্বাস নিচ্ছিল। পরেরটা, হাউ ডিড দ্য রাইটার ডিসক্রাইব রজার্স অ্যাপিয়ারেন্স? রজারের অ্যাপিয়ারেন্স বা রজারকে কীরকম দেখতে সেটা লেখক কীভাবে বর্ণনা করেছেন? উত্তর লিখবে দ্য রাইটার ডিসক্রাইব রজার অ্যাজ ফ্রিল অ্যান্ড উইলো ওয়াইল্ড অর টল অ্যান্ড থিন অ্যাজ ওয়াইল্ড উইলো ট্রি। তাহলে বক্তা বলেছেন, লেখক বলেছেন যে রজার ছিল খুবই মানে রোগা পাতলা একটা উইলো ওয়াইল্ড বন্য, দেখতে খুব লম্বা, বা বলা যেতে পারে যে উইলো গাছ, বন্য উইলো গাছ যেরকম লম্বা হয় এবং রোগা হয় ঠিক সেই রকম। হোয়াট ওয়াজ দ্য উন্ড অফ দ্য ম্যান ব্যান্ডেজড উইথ? কি জিনিস কি দিয়ে ওই আহত ব্যক্তিটির ক্ষতকে ব্যান্ডেজ করা হয়েছিল? অ্যান্সার হবে দ্য উন্ড অফ দ্য ম্যান ব্যান্ডেজ উইথ দ্য জার্স হ্যান্ডকারচিফ অ্যান্ড উইথ দ্য হারমিটস টাওয়েল। জারের রুমাল এবং হারমিটের টাওয়েল দিয়ে ক্ষতবিক্ষত মানুষটির ক্ষতকে ব্যান্ডেজ করা হয়েছিল। এবারে দেখো পোয়েট্রি সেকশনের এসএকিউগুলো। 1 নম্বর, হোয়াট ইজ অ্যাঙ্কার্ড ইনসাইড দ্য আর্থ বাই দ্য ট্রি? গাছের দ্বারা কোন জিনিসটিকে অ্যাঙ্কার করা হয়েছে? উত্তর লিখবে দ্য রুট অফ দ্য ট্রি ইজ অ্যাঙ্কার্ড ইনসাইড দ্য আর্থ বাই দ্য ট্রি। গাছের দ্বারা মাটির নিচে গাছের যে শিকড়টি সেটাকে অ্যাঙ্কার করা হয়েছে। পরের প্রশ্ন, হোয়াট ডাজ এ ট্রি কনজিউম ডিউরিং ইটস স্লো গ্রোথ? ধীরে ধীরে বেড়ে ওঠার সময় গাছ কী কী শোষণ করে? অ্যান্সার হয়ে যাবে এ ট্রি কনজিউম সানলাইট ওয়াটার অ্যান্ড এয়ার ডিউরিং ইটস স্লো গ্রোথ। ধীরে ধীরে বেড়ে ওঠার সময় গাছ সূর্যের আলো, বাতাস এবং জলকে শোষণ করে। দেখছো কীরকম প্রশ্নগুলো রিপিট হচ্ছে? তোমরা যদি প্রতিদিন ভিডিওগুলো শোনো, প্রতিদিন যে আমি প্রত্যেকটা পার্টের এমসিকিউ এসিকিউ গ্রামার দিয়েছি সেই ভিডিওগুলো যদি প্রতিদিন শোনো, দেখবে এই প্রশ্নের উত্তরগুলো এমনিই মুখস্থ হয়ে গেছে, তোমাদের আর তৈরি করতে হবে না। বারবার বলছি, সেই জন্য ভিডিওগুলো দেখো, ভালো করে শোনো। আর কয়েকটা দিনই বাকি পরীক্ষার, এই দিনগুলো কিন্তু কাজে লাগাও। এই দিনগুলো চলে গেলে আর ফিরে আসবে না কোনো দিন, তো যাতে করে পরবর্তীকালে রিপেন্ট করতে না হয় তার জন্য বলছি এখন খুব ভালো করে পড়ো। এই কটা দিন একটু কষ্ট করে পড়ে নাও, তারপর তো আর পড়তে হচ্ছে না, তো খুব ভালো করে তৈরি করো, দেখবে নিজেদেরও ভালো লাগবে যদি একটা ভালো রেজাল্ট করতে পারো। তারপরে প্রশ্ন, হোয়াট উইল গিভ লাইফ টু দ্য পোয়েটস ফ্রেন্ড? কোন জিনিসটা কবির বন্ধুকে প্রাণ দেবে? উত্তর হবে দ্য ইটার্নাল লাইন্স অফ দ্য পোয়েটস ভার্স রিটেন ইন প্রেজ অফ হিজ ফ্রেন্ডস বিউটি উইল গিভ লাইফ টু দ্য পোয়েটস ফ্রেন্ড। যে চিরন্তন কবিতার লাইনগুলো কবির বন্ধুর সৌন্দর্যের প্রশংসায় লেখা হয়েছে, সেই লাইনগুলোই কবির বন্ধুকে সারা জীবন প্রাণ দিয়ে থাকবে বা জীবন দান করবে। হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন ইটার্নাল লাইন্স রেফার টু? ইটার্নাল লাইন্স বলতে কি বোঝানো হয়েছে? দ্য এক্সপ্রেশন ইটার্নাল লাইন্স রেফার টু দ্য পোয়েমস অর সনেট রিটেন বাই দ্য পোয়েট। ইটার্নাল লাইন্স বলতে বোঝানো হয়েছে কবির লেখা বা কবিতার লাইনগুলোকে বা সনেটের লাইনগুলোকে। হোয়ার ডাজ দ্য গ্রাসহপার টেক রেস্ট? ঘাসফড়িং কোথায় বিশ্রাম নেয়? দ্য গ্রাসহপার টেক্স রেস্ট কমফোর্টেবলি আন্ডার এ উইট। ঝোপের নিচে বা ঘাসের নিচে অত্যন্ত কমফোর্টেবলি বা আরামদায়কভাবে ঘাসফড়িং আশ্রয় নেয় বা বিশ্রাম নেয়। হোয়েন ডাজ দ্য ক্রিকেট সিং ইন কিডস সনেট? কিটের সনেটে কি বলা হয়েছে? কিডসের সনেটে যে ক্রিকেট বা ঝিঝি পোকা কখন গান গায়? অ্যান্সার হবে দ্য ক্রিকেট সিংস ইন দ্য কোল্ড উইন্টার সিজন ইন কিডস সনেট। কিডসের সনেটে বলা হয়েছে যে ঝিঝি পোকা শীতকালের শীতকালের যে ঋতু, ঠান্ডা ঋতু, সেইখানে তখনই গান করে। হোয়াট ইজ দ্য সোলজার্স পিলো মেড অফ? সৈনিকের পিলো বা মাথার বালিশ কী দিয়ে তৈরি হয়েছে? সোলজার্স পিলো ইজ মেড অফ দ্য ফার্ন ইন দ্য ভ্যালি। উপত্যকার মধ্যে যে ফার্ন গাছ জন্মেছিল সেই ফার্ন গাছ দিয়েই সৈনিকের মাথার বালিশ তৈরি হয়েছে। দে ফিল দ্য হলো ফুল অফ লাইট। হোয়াট ডু দে রেফার টু হিয়ার? এখানে দে বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর হবে হিয়ার দে রেফার্স টু দ্য সানরাইজ ফ্রম দ্য মাউন্টেন টপ দ্যাট ইলুমিনেট দ্য ভ্যালি। এখানে দে বলতে বোঝানো হয়েছে সূর্যের রশ্মি, যেটা মানে মাউন্টেন টপ থেকে আসছে বা পাহাড়ের একদম চূড়া থেকে আসছে এবং ভ্যালিটাকে আলোকিত করে তুলেছে। চলে আসবো পরবর্তী পেজ, 248 নাম্বার পেজ। তোমরা অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করো এবং লাইক করো। প্রথমে দেখে নেব প্রোজ সেকশনের এসএকিউগুলো। 1 নম্বর প্রশ্ন, আই অ্যান্সার্ড কনফিডেন্টলি। হোয়াট ডিড দ্য স্পিকার অ্যান্সার কনফিডেন্টলি? বক্তা কোন জিনিসটি অত্যন্ত কনফিডেন্সের সাথে উত্তর দিয়েছেন? দ্য স্পিকার কনফিডেন্টলি অ্যান্সার্ড দ্যাট দেয়ার ওয়াজ হার্ডলি এনি অ্যানিমালস লেফট ইন দ্য জঙ্গল অফ ধেরা। তাহলে বক্তা কনফিডেন্সের সাথে উত্তর দিয়েছেন যে ধেরার জঙ্গলে এখন আর কোনো প্রাণী প্রায় অবশিষ্ট নেই।
2 নম্বর, হোয়াট মেড রামেশ্বরম ফেমাস টু পিলগ্রিমস। দেখছো কতবার রিপিট হচ্ছে প্রশ্নটা। উত্তর হবে দ্য শিব টেম্পল অফ রামেশ্বরম মেড রামেশ্বরম ফেমাস টু পিলগ্রিমস। তীর্থযাত্রীদের কাছে রামেশ্বরমের শিব মন্দিরই রামেশ্বরমকে বিখ্যাত করেছে। হোয়াই ডিড মিসেস জোন্স অফার রজার $10? কেন মিসেস জোন্স রজারকে $10 দিয়েছিলেন? মিসেস জোন্স অফার রজার $10 সো দ্যাট হি কুড বাই এ পেয়ার অফ ব্লু সুয়েট শুজ। মিসেস জোন্স রজারকে $10 দিয়েছিলেন যাতে করে রজার একজোড়া ব্লু কালারের সুয়েট জুতো কিনতে পারে। ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, হু সেড দিস অ্যান্ড টু হুম। কে কাকে কথা বলেছে যে তুমি অলরেডি উত্তর পেয়ে গেছো? অ্যান্সার হবে দ্য হারমিট সেড দিস টু দ্য জার ইন দ্য স্টোরি 3 কোয়েশ্চেন্স। গল্পে জারকে কথা বলেছেন হারমিট। 5 নম্বর প্রশ্ন, হু ব্রোক ইন্টু দ্য ন্যারেটার্স রেভারি। কে বক্তা দিবার স্বপ্ন ভঙ্গ করেছে? দ্য নিউ কো প্যাসেঞ্জার হু গট ইন্টু দ্য কম্পার্টমেন্ট ইন দ্য ট্রেন ব্রোক ইন্টু দ্য ন্যারেটার্স রেভারি। যে নতুন কো প্যাসেঞ্জার ট্রেনের কামরায় প্রবেশ করলো সেই বক্তা দিবার স্বপ্ন ভঙ্গ করেছে। এই প্রশ্নটাও কিন্তু বহুবার রিপিট হয়েছে। পরেরটা, হোয়াট ডিড কালামস অস্ট্রিয়ার ফাদার অ্যাভয়েড। এটাও বারবার রিপিট হওয়া প্রশ্ন। দেখছো কিরকম কমন আসছে। যদি সবগুলো করো না তোমাদের দেখবে বেশি করতে হবে না, প্রায় অনেক প্রশ্নই তো কমন আসছে, তো সবগুলো করলে কিন্তু খুব তোমরা পরীক্ষায় কমন পাবেই। তো কালামের বাবা কি এড়িয়ে চলতেন? উত্তর হয়ে যাবে কালামস অস্ট্রিয়ার ফাদার অ্যাভয়েডেড অল ইনএসেন্সিয়াল কমফর্টস অ্যান্ড লাক্সারিজ। সমস্ত প্রকার অপ্রয়োজনীয় আরাম এবং বিলাসিতা এড়িয়ে চলতেন কালামের বাবা। হুম ডিড মিসেস জোন্স আনভেইল দ্য সিক্রেট অফ হার লাইফ। মিসেস জোন্স তার জীবনের যে রহস্য সেটা কার কাছে উদ্ঘাটন করেছিলেন? অ্যান্সার লিখবে মিসেস জোন্স আনভেইল দ্য সিক্রেট অফ হার লাইফ টু নান, নট ইভেন গড ইফ হি ডিডন্ট অলরেডি নো। মিসেস জোন্স তার জীবনের রহস্য কারোর কাছেই উন্মোচন করেননি, এমনকি ভগবানের কাছেও না, যদি না তিনি অলরেডি জেনে গিয়ে থাকেন। ইন হোয়াট অ্যাপিয়ারেন্স ডিড দ্য জার মিট দ্য হারমিট। হারমিটের সাথে দেখা করার জন্য জার কি পোশাক পরেছিলেন বা কোন অ্যাপিয়ারেন্সে গেছিলেন হারমিটের সাথে দেখা করতে? উত্তর লিখবে দ্য জার মেট দ্য হারমিট পুটিং অন সিম্পল ক্লোথস লাইক এ কমন ম্যান। সাধারণ মানুষের মতো সাধারণ পোশাক পরেই জার গেছিল হারমিটের সাথে দেখা করতে। এবারে চলে আসবো পোয়েট্রি সেকশনের এসএকিউতে। তোমরা প্লিজ একটু ভিডিওটা শেয়ার করো আর নতুন হলে সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা। পোয়েট্রি সেকশনের ফার্স্ট প্রশ্ন, হোয়াট লিভস হিডেন ইন দ্য আর্থস্কেপ। আর্থের গুহার মধ্যে বা পৃথিবীর গুহার মধ্যে কি লুকিয়ে থাকে? অ্যান্সার লিখবে দ্য রুট অফ দ্য ট্রি ইজ হিডেন ইন আর্থস্কেপ। গাছের শিকড়টি মাটির পৃথিবীর গর্তের মধ্যে গুহার মধ্যে লুকিয়ে থাকে। হুম ডাজ দ্য পোয়েট প্রে টু কিপ দ্য সোলজার ওয়ার্ম। কবি কার কাছে প্রার্থনা করেছেন সৈনিককে উষ্ণ রাখার জন্য? দ্য পোয়েট প্রেজ টু দ্য নেচার টু কিপ দ্য সোলজার ওয়ার্ম। প্রকৃতির কাছে কবি রিকোয়েস্ট করেছেন যাতে করে প্রকৃতি গাছ ওই সৈনিককে উষ্ণ রাখে। আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু অন্যান্য ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে রেখেছি, এমসিকিউ এসএকিউ পার্ট 1 এবং গ্রামার পার্ট 1 পার্ট 2 সমস্ত লিঙ্ক, এছাড়াও আনসিন পেজ ওয়াইজ এবং ফিজিক্সের এসএকিউ এমসিকিউ, সংস্কৃতের এমসিকিউ এসএকিউ সমস্ত লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, একটু দেখে নাও। অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, হু ইজ দ্য পার্সন রেফার টু হিয়ার অ্যাজ দি। দি বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? দ্য পোয়েটস ফ্রেন্ড ইজ রেফার টু অ্যাজ দি। এখানে দি বলতে কবির বন্ধুকে বোঝানো হয়েছে। হোয়ার ফ্রম ডাজ দ্য শ্রিল ভয়েস অফ দ্য ক্রিকেট কাম। কোথা থেকে ঝিঝি পোকার তীক্ষ্ণ গলার আওয়াজ ভেসে আসবে? ফ্রম দ্য স্টোভ দ্য শ্রিল ভয়েস অফ দ্য ক্রিকেটস কাম। স্টোভের কাছ থেকে বা চুল্লির কাছ থেকে ঝিঝি পোকার তীক্ষ্ণ গলার আওয়াজ ভেসে আসছে। ইট ইজ টু বি রোপড টাইড, হোয়াট ডাজ ইট রেফার টু হিয়ার। এখানে ইট বলতে কি বোঝানো হয়েছে? ইট রেফার্স টু দ্য রুট অফ দ্য ট্রি। গাছের শিকড়কে এখানে ইট বলতে বোঝানো হয়েছে। হাউ ডাজ দ্য ইয়াং সোলজার লাই ইন দ্য ভ্যালি। কীভাবে যুবক সৈনিকটি উপত্যকায় শুয়ে রয়েছে? দ্য ইয়াং সোলজার লাইজ ইন দ্য ভ্যালি ওপেন মাউথড অ্যান্ড প্লেসিং ওয়ান হ্যান্ড ইন হিজ ব্রেস্ট। ওই যুবক সৈনিকটি সবুজ উপত্যকার মধ্যে মুখ হাঁ করে শুয়ে রয়েছে এবং তার একটি হাত তার বুকের ওপর রয়েছে। পরের প্রশ্ন, হোয়াট উইল মেক দ্য বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড ইটার্নাল। কোন জিনিসটি কবির বন্ধুর সৌন্দর্যকে চিরন্তন করে রাখবে? দ্য লাইন্স অফ পোয়েটস পোয়েম উইল গিভ দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড ইটার্নাল। তাহলে কবির বন্ধু সৌন্দর্যকে কবির কবিতার লাইন চিরন্তন বা শাশ্বত করে রাখবে। হু টেক্স দ্য চার্জ টু ক্যারি দ্য মিউজিক অফ সামার। গ্রীষ্মকালের গানকে বয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কে নিয়েছে? দ্য গ্রাস হপার টেক্স দ্য চার্জ টু ক্যারি দ্য মিউজিক অফ নেচার। গ্রীষ্মের যে গান সেটাকে বয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়েছে গ্রাস হপার বা ঘাসফড়িং। তোমরা প্লিজ একটু ভিডিওগুলো শেয়ার করো। চলে আসবো পরবর্তী পেজে, পেজ নাম্বার 259। আমি কিন্তু পেজ ওয়াইজ আনসিন এবং পেজ ওয়াইজ এমসিকিউ এসিকিউ গ্রামারও করিয়ে দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো এই ভিডিও ডেসক্রিপশন বক্স দেখো, সেখানে লিঙ্ক পেয়ে যাবে। প্রথমে দেখে নেব প্রোজ সেকশনের এসিকিউগুলো। 1 নম্বর, হোয়াই ওয়াজ কালামস ফাদার ওয়েল নোন ইন দেয়ার লোকালিটি। কেন কালামের বাবা তাদের এলাকায় পরিচিত ছিলেন? কালামস ফাদার ওয়াজ ওয়েল নোন ইন দেয়ার লোকালিটি বিকজ হি হ্যাড এ গ্রেট ইনবোর্ন উইজডম অ্যান্ড এ ট্রু জেনারসিটি অফ স্পিরিট। কালামের বাবা তাদের এরিয়াতে বা তাদের এলাকায় পরিচিত ছিলেন কারণ তার ছিল সহজাত একটি প্রজ্ঞা এবং প্রকৃত উদারতা। পরের প্রশ্ন, হাউ ডিড মিসেস জোন্স এনশিওর দ্যাট দ্য বয় কুড নট ব্রেক ফ্রি ফ্রম হার গ্রিপ।
মিসেস জোন্স কিভাবে এটাকে এনশিওর করলেন যে যাতে করে ছেলেটি তার হাত থেকে বেরোতে না পারে? উত্তর লিখবে, মিসেস জোন্স টার্ন দ্য বয় অ্যারাউন্ড ইন ফ্রন্ট অফ হার অ্যান্ড গ্রিপড হিম টাইটলি অ্যারাউন্ড হিজ নেক টু এনশিওর দ্যাট হি কুড নট ব্রেক ফ্রি ফ্রম হার গ্রিপ। মিসেস জোন্স ছেলেটিকে পিছন থেকে শক্ত করে ধরে তার দিকে ঘুরিয়ে দিলেন এবং ঘাটটা ধরেছিলেন যাতে করে এটা এনশিওর করার জন্য যে যাতে করে সে তার হাত থেকে বেরিয়ে যেতে না পারে। হাউ ডাজ রাস্কিন বন্ড অ্যাটেম্প্ট টু স্ট্রাইক আপ এ কনভারসেশন উইথ দ্য গার্ল? কিভাবে রাস্কিন বন্ড মেয়েটির সাথে কথাবার্তা শুরু করলেন? রাস্কিন বন্ড attempted to strike up a girl with the strike up a conversation with the girl by asking her about her destination. মেয়েটি কোথায় যাচ্ছে এই প্রশ্নটা জিজ্ঞেস করেই রাস্কিন বন্ড মেয়েটির সাথে কথোপকথন শুরু করেছিলেন। হোয়ার ডিড রজার অ্যান্ড মিসেস জোন্স মিট? মিসেস জোন্স আর রজারের সাথে কোথায় দেখা হয়েছিল দুজনের? উত্তর লিখবে, রজার অ্যান্ড মিসেস জোন্স মিট অন এ রোড সাইড অ্যাট অ্যাবাউট 11 o'clock at night when মিসেস জোন্স ওয়াজ রিটার্নিং ফ্রম হার ওয়ার্ক। মিসেস জোন্স যখন তার কাজ থেকে ফিরছিলেন তখন প্রায় রাত 11টা বাজে। সেই সময় মিসেস জোন্সের সাথে রজারের দেখা হয়েছিল রাস্তার ধারে। পরের প্রশ্ন, হোয়াই ডিড দ্য জার ডিসগাইজ হিজ অ্যাপিয়ারেন্স বিফোর মিটিং দ্য হারমিট? হারমিটের সাথে দেখা করার আগে জার কেন ছদ্মবেশ নিয়েছিল? উত্তর হয়ে যাবে, দ্য জার ডিসগাইজড হিজ অ্যাপিয়ারেন্স বিফোর মিটিং দ্য হারমিট বিকজ দ্য হারমিট অনলি মিট অর্ডিনারি ফোক সো দ্য জার পুট অন সিম্পল ক্লোথস। যেহেতু হারমিট সাধারণ মানুষের সাথে ছাড়া আর কারোর সাথে দেখা করে না, সেই জন্যই জার হারমিটের সাথে দেখা করার আগে সাধারণ মানুষের পোশাক পরে ছদ্মবেশ নিয়েছিলেন। তারপরে 6 নম্বর প্রশ্ন, হাউ ওয়াজ কালাম ডিসক্রাইব হিজ নেইবারহুড? কিভাবে কালাম তার প্রতিবেশীদের বর্ণনা করেছেন? উত্তর হয়ে যাবে, কালাম ডিসক্রাইবস হিজ নেইবারহুড অ্যাজ এ প্লেস অফ কমন হারমোনি। হিজ নেইবারহুড ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম ইয়েট কোয়াইট এ লট অফ হিন্দুজ ডুয়েল দেয়ার ইন পিস উইথ দেয়ার মুসলিম নেইবার্স। তার কালাম বলেছেন যে তার যে নেইবারহুড ছিল, প্রতিবেশী বা এলাকা ছিল, সেটা কিন্তু একেবারে কমিউনাল হারমোনি বা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা জায়গা বলা যেতে পারে। সেখানে তার যে বেশিরভাগ যারা প্রতিবেশী ছিলেন বেশিরভাগ ছিলেন মুসলিম, কিন্তু তার সত্ত্বেও কিছু হিন্দু ফ্যামিলি তাদের মুসলিম প্রতিবেশীর সাথে খুব শান্ত শিষ্টভাবে সুন্দরভাবে বসবাস করত। নেক্সট, হোয়াট ওয়াজ দ্য সেফ রিমার্ক মেড বাই দ্য ন্যারেটর? বক্তা যে সুরক্ষিত মন্তব্য করেছিলেন সেটি কি? The safe remark that was made by the narrator was he said that the girl had an interesting face. যে সুরক্ষিত মন্তব্য বক্তা করেছিলেন সেটা ছিল, তিনি বলেছিলেন যে মেয়েটির মুখটি খুবই আকর্ষণীয়। কোয়েশ্চেন নাম্বার 8, ফর হোয়াট 3 questions ডাজ দ্য জার ওয়ান্ট অ্যান্সার? কিসের জন্য জার 3টি প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলেন? উত্তর লিখবে, দ্য জার ওয়ান্টস অ্যান্সার অফ দ্য 3 questions টু বিকাম সাকসেসফুল ইন লাইফ। জীবনে সাফল্য পাওয়ার জন্যই জার 3টি প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলেন। এবারে দেখে নেব পোয়েট্রি সেকশন থেকে কি কি এসএকিউ আছে। তোমরা কিন্তু ভিডিওটা শেয়ার করো, আর আবারও বলছি, যদি পার্ট 1-এর এসএকিউ না দেখে থাকো এই ভিডিও ডেসক্রিপশন বক্স দেখো, সেখানে লিঙ্ক পাবে পার্ট 1-এর এসএকিউ সমস্ত পেজের একসাথে এমসিকিউ এবং পার্ট 1 পার্ট 2 গ্রামার। হোয়ার ডাজ আয়রনি লাই ইন দ্য পোয়েম অন কিলিং এ ট্রি? অন কিলিং এ ট্রি কবিতায় আয়রনি কোথায় লুকিয়ে রয়েছে? ইন দ্য পোয়েম অন কিলিং এ ট্রি দ্য আয়রনি লাইজ ইন দ্য লাস্ট লাইন ডিসক্রাইবিং দ্য ক্রুয়েলটি অফ ম্যান ইন কিলিং দ্য ট্রি। আয়রনি লুকিয়ে রয়েছে লাস্ট লাইনে, যেখানে বোঝানো হয়েছে যে কিভাবে মানুষ নিষ্ঠুর হচ্ছে গাছকে কেটে ফেলার জন্য। তারপরে প্রশ্ন, হোয়াই ডাজ দ্য পোয়েট রিকোয়েস্ট দ্য হামিং ইনসেক্ট নট টু ডিস্টার্ব দ্য সোলজার? কেন কবি গুঞ্জনরত পতঙ্গদের বলেছেন সৈনিককে বিরক্ত না করতে? দ্য পোয়েট রিকোয়েস্ট দ্য হামিং ইনসেক্টস নট টু ডিস্টার্ব দ্য সোলজার বিকজ হি ইজ লাইং ব্লিসফুলি ইন স্লিপ। যেহেতু সৈনিক খুবই শান্তির সাথে ঘুমিয়ে রয়েছে, সেই জন্যই কবি বলেছেন গুঞ্জনরত পতঙ্গদের যে তারা যেন ওই সৈনিকের ঘুমটাকে বিরক্ত না করে। হাউ লং ডাজ দ্য পোয়েটস ফ্রেন্ড লিভ ইন সনেট নাম্বার 18? সনেট নাম্বার 18-এ কবির বন্ধু কতদিন বেঁচে থাকবেন? ইন সনেট নাম্বার 18 দ্য পোয়েটস ফ্রেন্ড লিভ অ্যাজ লং অ্যাজ হিউম্যান বিংস এক্সিস্ট ইন দিস আর্থ and will read the poem which is written praising his friend's beauty. সনেট নাম্বার 18-এ কবির বন্ধু ততদিন বেঁচে থাকবেন যতদিন এই পৃথিবীতে মানুষ থাকবে, এবং যতদিন তার কবিতা, যে কবিতায় তিনি তার বন্ধুর সৌন্দর্যের প্রশংসা করছেন, সেই কবিতা যতদিন পড়া হবে ততদিনই তার বন্ধু বেঁচে থাকবে। হোয়াট ডাজ কিটস সেলিব্রেট ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ? দেখো আবারও রিপিট হওয়া প্রশ্ন, কবি কিটস তার কবিতায় কি সেলিব্রেট করেছেন পোয়েট্রি অফ আর্থ কবিতায়? উত্তর লিখবে, কিটস সেলিব্রেট দ্য কন্টিনিউয়াস মিউজিক অফ নেচার ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ। পোয়েট্রি অফ আর্থ কবিতায় কবি প্রকৃতির যে কন্টিনিউয়াস মিউজিক, অবিরাম যে বয়ে চলা গান, সেটাকেই সেলিব্রেট করেছেন। হোয়াট ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ এ ট্রি? আবারও এটাও রিপিট হয়েছে, গাছেদের সব থেকে সংবেদনশীল অংশ কোনটি? দ্য রুট অফ দ্য ট্রি ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ এ ট্রি। তাহলে একটি গাছের সব থেকে সংবেদনশীল অংশ হলো তার শিকড়। পরের প্রশ্ন, হোয়েন ডাজ দ্য রিডার রিকগনাইজ দ্যাট দ্য সোলজার ইজ ডেড? কখন পাঠকরা বুঝতে পারছে যে সৈনিকটি মৃত? দ্য রিডার রিকগনাইজেস দ্যাট দ্য সোলজার ইজ ডেড অ্যাট দ্য লাস্ট লাইন অফ দ্য পোয়েম।
দ্য টু রেড হোলস ইন হিজ সাইড কনফার্মস ইট। তাহলে মানে কবিতার একেবারে শেষ লাইনে পাঠকরা বুঝতে পারছে যে সৈনিকটি মৃত, এবং তার তার সাইডের দুটি লাল গর্ত এটাকে আরও বেশি করে নিশ্চিত করছে, সুদৃঢ় করছে। পরের প্রশ্ন, হাউ ইজ দ্য গোল্ড কমপ্লেক্সন অফ দ্য সান ডিমড? আবারও রিপিট হয়েছে প্রশ্নটা। দ্য গোল্ড কমপ্লেক্সন অফ দ্য সান ইজ ডিমড বাই দ্য ক্লাউডস অর শেডস। মেঘ বা শেডসের দ্বারা সূর্যের সোনালী আভা নিষ্প্রভ হয়ে যায়। হোয়াই ডাজ কিডস মেক দ্য ভয়েস অফ গ্রাসহপার অ্যান্ড দ্য ক্রিকেট ফলো ইচ আদার? কেন কিডস দেখিয়েছেন যে ঘাসফড়িং এবং ঝিঝি পোকার ডাক একে অপরকে ফলো করছে গান? তাহলে উত্তর হবে কিডস মেক্স দ্য ভয়েস অফ গ্রাসহপার অ্যান্ড ক্রিকেট ফলো ইচ আদার ইন অর্ডার টু প্রুভ দ্যাট মিউজিক অফ নেচার নেভার সিজেস। তাহলে প্রকৃতির যে গান সেটা যেহেতু কোনো দিন থেমে থাকে না, এটা প্রমাণ করার জন্যই কবি বর্ণনা করেছেন যে গ্রাসহপার মানে ঘাসফড়িং এবং ঝিঝি পোকার গান একে অপরকে ফলো করছে, মানে একের পর একটার গানের একজনের গানের পর আরেকটি গান বাজছে, গান হচ্ছে, যাতে করে বোঝানো যায় যে কবি মানে আমাদের যে পৃথিবীর যে গান বা প্রকৃতির যে গান সেটা কখনো থেমে থাকে না। চলে আসবো পরবর্তী পেজে, পেজ নাম্বার 270। তোমরা প্লিজ ভিডিওটা একটু শেয়ার এবং লাইক করো। প্রথমেই দেখে নেব প্রোজ সেকশনের এসএকিউগুলো। 1 নম্বর প্রশ্ন, হোয়ার ডিড দ্য গার্ল গেট ইন? কোথায় মেয়েটি ট্রেনে উঠলো? উত্তর লিখবে দ্য গার্ল গট ইন দ্য রোহানা স্টেশন। মেয়েটি রোহানা স্টেশনে উঠেছিল। হাউ কুড বি এ ফ্যাসিনেটিং গেম টু দ্য ন্যারেটার? হোয়াট কুড বি এ ফ্যাসিনেটিং গেম টু দ্য ন্যারেটার? কোন জিনিসটি বক্তার কাছে একটি ফ্যাসিনেটিং খেলা হবে? উত্তর লিখবে টু গেজ হোয়াট ওয়াজ গোয়িং অন আউটসাইড দ্য রানিং ট্রেন কুড বি এ ফ্যাসিনেটিং গেম টু দ্য ন্যারেটার। রানিং ট্রেনের পাশে বাইরে কি ঘটে চলেছে সেটাই অনুমান করা হবে বক্তার কাছে একটি ফ্যাসিনেটিং গেম। When was the ancestral house in which Kalam lived built? কখন কালামের পৈতৃক বাড়িটি তৈরি হয়েছিল? উত্তর হবে দ্য ancestral house in which Kalam lived was built in the middle of the 19th century. কালাম যে পৈতৃক বাড়িতে বসবাস করত সেটি 19 শতকের মাঝামাঝি সময় তৈরি হয়েছিল। Who were the parents of আব্দুল কালাম? আব্দুল কালামের বাবা মা কে ছিলেন? The parents of আব্দুল কালাম were জয়নুল আবেদিন and আসিয়া আম্মা। তার কালামের বাবা মা ছিলেন জয়নুল আবেদিন এবং আসিয়া আম্মা। How did Roger know that he and the woman were not alone in the house? কিভাবে ছেলেটি বা রজার বুঝতে পারলো যে সে আর ওই মহিলা ছাড়া ওই মহিলা একা ওই বাড়িতে নেই, তারা ছাড়া আরো অনেকে আছে, এটা কিভাবে বুঝলো? Roger could hear other roomers laughing and talking in the large house. Some of their doors were open too, so Roger knew that he and the woman were not alone in the house. অন্যান্য কিছু রুমারদের গলার আওয়াজ এবং হাসির আওয়াজ শুনতে পাচ্ছিল এবং তাদের কিছু জনের দরজা খোলাও ছিল। সেটা দেখে রজার বুঝতে পারলো সে আর ওই মহিলা একমাত্র একাই বাড়িতে নেই। হোয়াই ডিড রজার টেক কেয়ার টু সিট অন দ্য ফার সাইড অফ দ্য রুম? রুমের একেবারে দূরে প্রান্তে গিয়ে কেন রজার বসেছিল? Roger took care to sit on the far side of the room so that Mrs. Jones could easily see him if she wanted to. যদি মিসেস জোন্স তাকে দেখতে চায়, যাতে করে মিসেস জোন্স ইজিলি তাকে দেখতে পায়, সেই জন্যই রুমের ওই ফার প্রান্তে গিয়ে বসেছিল। হোয়াট ডিড দ্য জার ডু টু মিট দ্য হারমিট? হারমিটের সাথে দেখা করার জন্য জার কি করেছিল? দ্য জার পুট অন সিম্পল ক্লোথস, ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স অ্যান্ড লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড ওয়েন্ট অ্যালন টু মিট দ্য হারমিট। যার সাধারণ পোশাক পরলেন, ঘোড়া ছেড়ে দিলেন এবং তার বডিগার্ডকেও ছেড়ে দিয়ে একা হেঁটে গেছিলেন হারমিটের সাথে দেখা করার জন্য। হোয়াই ডিড জার ওয়ান্ট অ্যান্সার টু 3 কোয়েশ্চেন্স, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স? 3টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর কেন জার জানতে চেয়েছিল? দ্য জার ওয়ান্টেড অ্যান্সার টু 3 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স টু বিকাম সাকসেসফুল ইন লাইফ। জীবনে উন্নতি করার জন্য বা সাফল্য পাওয়ার জন্যই যার 3টি প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলেন। এবারে পোয়েট্রি সেকশনের এসএকিউগুলো দেখে নেব। হোয়াট ডাজ দ্য ফ্রেজ আর্ট কেভ মিন? এই প্রশ্নটাও দেখো বহুবার রিপিট হয়েছে। আর্ট কেভ বলতে কি বোঝানো হয়েছে? Earth cave refers to the hollow opening or cavity which is left on the ground after a tree is uprooted. যখন একটি গাছকে মানে শিকড় থেকে একেবারে উপরে ফেলা হয় তখন যে গর্তের সৃষ্টি হয় তাকেই বলা হয়েছে আর্থ কেভ। তোমরা যদি এসএকিউ এর পার্ট 1 এর ভিডিওটা না দেখে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্স দেখো, সেখানে সামনের যে পেজগুলো 26 থেকে 193 নাম্বার পেজ, সেই পেজের এসএকিউ, সেই পেজের গ্রামার সবই দেওয়া আছে। এছাড়াও পরবর্তী পেজগুলোর গ্রামারও পেয়ে যাবে। সমস্ত লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আর এমসিকিউগুলো একসাথে একটা ভিডিওর মাধ্যমে দেওয়া আছে, সেটারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখে নাও। হোয়াট কামস আউট ফ্রম দ্য লেপ্রাস হাইড? লেপ্রাস হাইড থেকে কি বেরিয়ে আসছে? স্প্রাউটিং লিভস কামস আউট ফ্রম দ্য লেপ্রাস হাইড। সবুজ ছোট্ট ছোট্ট পাতা বেরিয়ে আসছে লেপ্রাস হাইড থেকে। হোয়ার ডাজ দ্য সোলজার লাই স্ট্রেচড? কোথায় সৈনিকটি সোজা হয়ে শুয়ে রয়েছে? দ্য সোলজার লাই স্ট্রেচড ইন দ্য হেভি আন্ডারগ্রোথ দ্যাট ইজ অ্যামং দ্য বুসেস অ্যান্ড দ্য ফ্লাওয়ারিং প্ল্যান্টস অফ দ্য স্মল ভ্যালি। ছোট্ট সবুজ উপত্যকায় যেখানে অনেক ঝোপঝাড় জন্মে রয়েছে এবং অনেক ছোট ফুল ফুটে রয়েছে, সেই রকম একটি উপত্যকায় সৈনিকটি সোজা হয়ে শুয়ে রয়েছে।
হাউ ইজ দ্য স্মাইল অফ দ্য সোলজার, ইয়াং সোলজার, ওই যে ইয়াং সৈনিকটি ছিল, যুবক সৈনিক, তার হাসিটা কীরকম ছিল? দেখো আবার রিপিট হচ্ছে, দ্য স্মাইল অফ দ্য ইয়াং সোলজার ওয়াজ লাইক দ্য স্মাইল অফ অ্যান ইনফ্যান্ট, জেন্টল, পিওর অ্যান্ড উইদাউট গাইল। সৈনিকের হাসিটা ছিল একেবারে খুবই নিষ্পাপ শিশুর মতো হাসি, খুব মৃদু, খুবই পিওর এবং কোনো প্রকার ছলনাহীন। হোয়াট উইল গিভ লাইফ টু দ্য পোয়েটস ফ্রেন্ড, কবির বন্ধুকে কোন জিনিসটি প্রাণ দেবে? আবারও রিপিট হওয়া প্রশ্ন। দ্য ইটার্নাল লাইন্স অফ দ্য পোয়েটস সনেট হুইচ ওয়াজ রিটেন ব্রেজিং হিজ ফ্রেন্ডস বিউটি উইল গিভ লাইফ টু দ্য পোয়েটস ফ্রেন্ড। যে কবিতার শাশ্বত চিরন্তন লাইনগুলি কবির বন্ধুর প্রশংসায়, বন্ধুর যে সৌন্দর্য তার প্রশংসায় লেখা হয়েছে, সেই লাইন, সেই কবিতার লাইনই কবির বন্ধুকে জীবন দেবে। পরের প্রশ্ন, হোয়াট ডু ইউ মিন বাই সামার্স লিজ? সামার্স লিজ বলতে কি বোঝানো হয়েছে? সামার্স লিজ মিনস দ্য ডিউরেশন অফ সামার, সামারের যে কতটা স্থায়িত্ব সেটাই বোঝাতে সামার্স লিজ ব্যবহার করা হয়েছে। হোয়াট ডাজ কিডস সেলিব্রেট ইন দ্য পোয়েম? কিডস তার কবিতায় কি সেলিব্রেট করেছেন? আবারও রিপিট হয়েছে প্রশ্ন, দেখো, কিডস সেলিব্রেট দ্য কন্টিনিউয়াস মিউজিক অফ নেচার ইন দ্য পোয়েম। কিডস তার কবিতার মধ্যে প্রকৃতির যে চিরন্তন গান বা তার অবিরাম বয়ে চলা যে মিউজিক সেটাকেই সেলিব্রেট করেছেন। হোয়াই ইজ দ্য পোয়েট্রি অফ আর্থ নট ডেড ইন সামার? কেন গ্রীষ্মকালে মানে পৃথিবীর গান থেমে থাকে না? উত্তর লিখবে, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নট ডেড ইন সামার বিকজ দ্য গ্রাসহপার টেক্স লিড ইন সামার টু কন্টিনিউ দ্য মিউজিক অফ নেচার। যেহেতু গ্রাসহপার বা ঘাসফড়িং দায়িত্ব নেয় গ্রীষ্মকালে প্রকৃতির গানকে বা প্রকৃতির কবিতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেই জন্য গ্রীষ্মকালে প্রকৃতির কবিতা বা গান মরে যায় না বা থেমে থাকে না। এবারে আমরা চলে আসবো 288 নাম্বার পেজে এসএকিউ নিয়ে। প্রথমে প্রোজ সেকশনের এসএকিউগুলো দেখব। 1 নম্বর প্রশ্ন, হোয়াট রিমার্ক ডিড দ্য নারেটর মেক অ্যাবাউট দ্য পিপল উইথ গুড আইসাইট? যারা চোখে ভালো দেখতে পায় তাদের সম্পর্কে বক্তা কি মন্তব্য করেছেন? দ্য নারেটর রিমার্ক দ্যাট পিপল উইথ গুড আইসাইট ফেল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম। তাদের বক্তা বলেছেন যে যারা চোখে ভালো দেখতে পায় তারাও কিছু কিছু সময় বুঝতে পারে না যে তাদের সামনে কি ঘটে চলেছে। when do the hills look lovely? কখন পাহাড়কে সুন্দর লাগে? The hills look lovely at the month of October. অক্টোবর মাসে পাহাড়কে সব থেকে সুন্দর দেখতে লাগে। How does Kalam describe his appearance? কালাম কিভাবে তার নিজের বর্ণনা দিয়েছেন? কালাম describes himself as a short boy with rather undistinguished looks, born to tall and handsome family. কালাম বলেছেন তিনি ছিলেন একটি ছোটখাটো বেটে একটি ছেলে, দেখতেও খুব একটা ভালো ছিল না, কিন্তু তিনি যে পরিবারে জন্মেছিলেন সেই পরিবারের সবাই ছিল লম্বা এবং সুন্দর দেখতে। হোয়াট ডিড আব্দুল কালামস ফাদার ইউজ টু অ্যাভয়েড? আব্দুল কালামের বাবা কোন জিনিসটি এড়িয়ে চলতেন? এটাও দেখো বারবার রিপিট হচ্ছে সেই প্রশ্ন। আব্দুল কালামস ফাদার ইউজ টু অ্যাভয়েড অল কাইন্ডস অফ ইনএসেন্সিয়াল কমফর্টস অ্যান্ড লাক্সারি। সমস্ত প্রকার অপ্রয়োজনীয় আরাম এবং বিলাসিতা কালামের বাবা এড়িয়ে চলতেন। হোয়ার ডিড রজার ফল অন লুজিং হিজ ব্যালেন্স? ব্যালেন্স হারিয়ে রজার কোথায় পড়ে গেছিল? রজার ফেল অন দ্য সাইড ওয়াক অন লুজিং হিজ ব্যালেন্স। ব্যালেন্স হারিয়ে রজার রাস্তার ধারে পড়ে গেছিল। পরের প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য প্রাইস অফ দ্য কেক মিসেস জোন্স অফার্ড রজার? মিসেস জোন্স রজারকে যে কেকটি দিয়েছিলেন তার কত দাম ছিল? দ্য প্রাইস অফ দ্য কেক মিসেস জোন্স অফার্ড টু রজার ওয়াজ 10 সেন্ট। মিসেস জোন্স রজারকে যে কেকটি দিয়েছিলেন তার দাম ছিল 10 সেন্ট। হোয়াই ডিড দ্য ম্যান ওয়ান্ট টু টেক রিভেঞ্জ আপন দ্য জার? কেন ওই মানুষটি জারের ওপর প্রতিশোধ নিতে চেয়েছিল? দ্য ম্যান ওয়ান্টেড টু টেক রিভেঞ্জ আপন দ্য জার বিকজ দ্য জার হ্যাড এক্সিকিউটেড হিজ ব্রাদার্স অ্যান্ড সিজড হিজ প্রপার্টি। মানুষটি জারের ওপর প্রতিশোধ নিতে চেয়েছিল কারণ জার তার ভাইকে মেরে ফেলেছিল এবং তার প্রপার্টি, তার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল। নেক্সট প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং হোয়েন দ্য জার অ্যাপ্রোচড হিম? যখন জার হারমিটের কাছে এসে পৌঁছলো তখন হারমিট কি করছিল? অ্যান্সার হয়ে যাবে, দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হার্ট হোয়েন জার অ্যাপ্রোচড হিম। যখন জার তার কাছে এলো তখন হারমিট তার কুঁড়ে ঘরের সামনে বসে মাটি খুঁড়ছিল। এবারে দেখো পোয়েট্রি সেকশনের এসএকিউ। হোয়াট ডাজ দ্য এপিথেট আর্থ কেপ পয়েন্ট আউট? আর্থ কেপ বলতে কি বোঝানো হয়েছে? দ্য এপিথেট আর্থ কেপ পয়েন্টস আউট টু দ্য হলো ওপেনিং অর ক্যাভিটি হুইচ ইজ লেফট অন দ্য গ্রাউন্ড আফটার এ ট্রি ইজ আপরুটেড। যখন একটি গাছকে উপড়ে ফেলা হয় তখন মাটির মধ্যে যে গর্তের সৃষ্টি হয় তাকেই বলা হয়েছে আর্থ কেপ। হোয়াট কজেস দ্য বার্ক অফ এ ট্রি টু ব্লিড? একটি গাছের ছালকে রক্তাক্ত করে কিসের জন্য বা কিসের কারণে একটি গাছ থেকে রক্ত বের হয়? উত্তর লিখবে, দ্য হ্যাকিং অ্যান্ড চপিং কজ দ্য বার্ক অফ এ ট্রি টু ব্লিড। গাছকে যখন কেটে ফেলা হয় বা টুকরো টুকরো করা হয় তখনই গাছটি রক্তাক্ত হয়। হোয়াট ইজ ডেসক্রাইবড অ্যাজ জেন্টল উইদাউট গাইল? কোন জিনিসটিকে বলা হয়েছে খুবই জেন্টল এবং কোনো প্রকার ছলনাহীন? The smile of the sleeping soldier is described as gentle without guile in the poem Asleep in the Valley. Asleep in the Valley কবিতায় ঘুমন্ত সৈনিকের হাসিকে বলা হয়েছে কোনো প্রকার ছলনাহীন এবং খুবই মৃদু।
হোয়াট ডু দ্য সানরেজ ডু? সূর্যের রশ্মি কি করছে? দ্য সানরেজ ইলুমিনেট দ্য ভ্যালি। সূর্যের রশ্মি উপত্যকাকে আলোকিত করছে। হোয়াই উইল দ্য ইটার্নাল সামার ইন দ্য ফ্রেন্ডস নেভার ফেড? কেন কবির বন্ধুর সৌন্দর্য বিবর্ণ হবে না? The eternal summer of the friend will never fade because it will be given an eternal lease of life by the lines of the poet's verse. কবির যে কবিতা, সেই কবিতার লাইন কবির বন্ধুর সৌন্দর্যকে একটি ইটার্নাল লিজ দেবে, মানে অনেক চিরন্তন একটা ব্যাপার, বা চিরন্তন করে রাখবে বা অমর করে রাখবে। সেই জন্যই কবির বন্ধুর সৌন্দর্য কখনোই ফেড হবে না। হোয়াট শ্যাল ডেথ নট ব্র্যাগ অফ? মৃত্যু কি নিয়ে অহংকার করতে পারবে না? ডেথ শ্যাল নট ব্র্যাগ অফ ডিস্ট্রয়িং দ্য লাভলিনেস অফ দ্য পোয়েটস ফ্রেন্ড। কবির বন্ধুর সৌন্দর্যকে নষ্ট করে মৃত্যু গর্ব করতে পারবে না। পরেরটা, হোয়াই ডু দ্য বার্ডস হাইড ইন কুলিং ট্রিজ? কেন পাখিরা গাছে শীতল ছায়া লুকিয়ে পড়ছে? দ্য বার্ডস হাইড ইন কুলিং ট্রিজ বিকজ দে আর এক্সস্টেড বাই স্কচিং হিট অফ সামার অ্যান্ড হেন্স দে ওয়ান্ট টু টেক রেস্ট। যেহেতু পাখিরা প্রচণ্ড মানে সূর্যের প্রচণ্ড তাপে একেবারে এক্সস্টেড হয়ে যাচ্ছে, ক্লান্ত হয়ে যাচ্ছে, সেই জন্যই তারা গাছের শীতল ছায়ায় লুকিয়ে পড়ছে। গ্রীষ্মের প্রচণ্ড তাপে তারা দাবদাহে ক্লান্ত। পরেরটা, হোয়েন ডাজ দ্য ক্রিকেট শ্রিল? কখন ঝিঝিপোকার তীক্ষ্ণ গলার আওয়াজ শুনতে পাওয়া যায়? দ্য ক্রিকেট শ্রিলস ইন দ্য লোন উইন্টার ইভিনিং ফ্রম বিহাইন্ড দ্য স্টোভ। চুল্লির পিছন থেকে একেবারে শীতকালে যখন নীরব সন্ধে বিরাজ করে, ঠিক তখনই ঝিঝিপোকার তীক্ষ্ণ গলার আওয়াজ শুনতে পাওয়া যায়। তোমরা ভিডিওগুলো কিন্তু শেয়ার করো, ভিডিওটা অবশ্যই শেয়ার করো এবং লাইক, যত বেশি পরিমাণে লাইক শেয়ার হবে ততই কিন্তু নতুন ভিডিও আসবে। আমি রাইটিংও নিয়ে আসবো যদি তোমরা এই ভিডিওটা প্রচুর পরিমাণে লাইক শেয়ার করো। দেখো 299 নাম্বার পেজের এসএকিউ। প্রথমেই দেখে নেব প্রোজ সেকশন থেকে যে এসএকিউগুলো আছে। হোয়াট সিমড টু বি ট্যান্টালাইজিং টু দ্য ন্যারেটার? কোন জিনিসটি বক্তার কাছে প্রলুব্ধকর ছিল? দ্য পারফিউম ফ্রম দ্য গার্লস হেয়ার সিমড টু বি ট্যান্টালাইজিং টু দ্য ন্যারেটার। মেয়েটির চুলের গন্ধটাই ছিল বক্তার কাছে সব থেকে প্রলুব্ধকর। হু ব্রোক ইন্টু দ্য ন্যারেটার্স রেভারি? কে বক্তার দিবা স্বপ্ন ভঙ্গ করেছে? দ্য নিউ কো প্যাসেঞ্জার হু এন্টার্ড ইন্টু দ্য ট্রেন কম্পার্টমেন্ট অ্যাট সাহারানপুর স্টেশন ব্রোক ইন্টু দ্য ন্যারেটার্স রেভারি। যে নতুন প্যাসেঞ্জারটি সাহারানপুর থেকে ট্রেনের কামরায় উঠেছিল, সেই বক্তার দিবা স্বপ্ন ভঙ্গ করেছিল। দেখেছো এই প্রশ্নটা কতবার রিপিট হলো। পরের প্রশ্ন, হোয়াট মেড রামেশ্বরম ফেমাস টু দ্য পিলগ্রিমস? কোন জিনিসটি রামেশ্বরমকে বিখ্যাত করেছে তীর্থযাত্রীদের কাছে? দ্য শিব টেম্পল অফ রামেশ্বরম মেড রামেশ্বরম ফেমাস টু দ্য পিলগ্রিমস। তীর্থযাত্রীদের কাছে রামেশ্বরের শিব মন্দিরটাই রামেশ্বরমকে বিখ্যাত করেছে। হাউ ওয়্যার কালামস পেরেন্টস ওয়াইডলি রিগার্ডেড? কেন কালামের বাবা চারিদিকে খুব পরিচিত ছিল? উত্তর লিখবে, কালামস পেরেন্টস ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। আদর্শ জীবন দম্পতি হিসাবে কালামের বাবা মা চারিদিকে পরিচিত ছিল। When was Mrs. Jones coming home? মিসেস জোন্স কখন ঘরে ফিরছিল? জোন্স ওয়াজ কামিং হোম অ্যাবাউট 11 o'clock at night. রাত 11টার সময় মিসেস জোন্স বাড়ি ফিরছিলেন। হোয়াই ডিড রজার ট্রাই টু স্ন্যাচ মিসেস জোন্সেস পকেট বুক? সেই একই প্রশ্ন আবারও, মিসেস জোন্সের পকেট বুক কেন রজার নিতে চেষ্টা করেছিল ছিনিয়ে নিতে? রজার ট্রাইড টু স্ন্যাচ মিসেস জোন্স পকেট বুক ইন অর্ডার টু বাই এ পেয়ার অফ ব্লু সোয়েট শুজ। একজোড়া নীল রঙের সোয়েট জুতো কেনার জন্যই রজার মিসেস জোন্সের পকেট বুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। হাউ মেনি বেডস হ্যাড দ্য জার? ডাক জার কতগুলি বেড খুঁড়েছিল? উত্তর লিখবে, দ্য জার ডাক 2 বেডস, 2টি বেড খুঁড়েছিল। হোয়াট উইল দ্য উন্ডেড ম্যান আস্ক ফর হুয়েন হি রিভাইভড? যখন আহত ব্যক্তিটির জ্ঞান ফিরল তখন আহত ব্যক্তিটি কি চেয়েছিল? অ্যান্সার হয়ে যাবে, দ্য উন্ডেড ম্যান আস্কড ফর সামথিং টু ড্রিঙ্ক হুয়েন হি রিভাইভড। যখন তার জ্ঞান ফিরল তখন সে কিছু একটা পান করতে চেয়েছিল। এবারে দেখো পোয়েট্রি সেকশনের এসএকিউ। হাউ হ্যাজ দ্য ট্রি গ্রোন আপ? কীভাবে একটি গাছ বেড়ে ওঠে? দ্য ট্রি গ্রোন আপ স্লোলি কনজিউমিং দ্য এয়ার, সানলাইট অ্যান্ড ওয়াটার ফর ইয়ার্স। বহু বছর ধরে সূর্যের আলো, বাতাস এবং জল, এই তিনটি উপাদান সংগ্রহ করে ধীরে ধীরে একটি গাছ বেড়ে ওঠে। হোয়াট ইজ দ্য সোর্স অফ দ্য ট্রি? একটি গাছের উৎস কি? দ্য রুট হুইচ রিমেন্স আন্ডার দ্য আর্থ ইজ দ্য সোর্স অফ দ্য ট্রি। গাছের শিকড় যেটি মাটির নিচে লুকিয়ে থাকে সেটাই হচ্ছে গাছের আসল শক্তি বা আসল উৎস। হাউ ইজ দ্য স্মাইল অফ দ্য ইয়াং সোলজার ডিসক্রাইবড ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি? অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতায় ওই ইয়াং সৈনিকের বা যুবক সৈনিকের হাসিটাকে কিভাবে বর্ণনা করা হয়েছে? দ্য স্মাইল অফ দ্য ইয়াং সোলজার ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ডিসক্রাইবড অ্যাজ দ্য স্মাইল অফ এন ইনফ্যান্ট পিওর জেন্টাল উইদাউট গাইড। তাহলে তার হাসিটা বলা হয়েছে একটি নিষ্পাপ শিশুর হাসির মতো হাসি, একেবারেই খুবই পিওর এবং খুব মৃদু এবং কোনো প্রকার ছলনাহীন। পরেরটা, হাউ ডাজ দ্য স্ট্রিম লুক লাইক? ঝর্ণাটাকে দেখতে কিরকম লাগছিল? দ্য স্ট্রিম লুকস লাইক এ লং স্ট্র্যান্ডস অফ সিলভার। রূপলি লম্বা ফিটের মতো লাগছিল ঝর্ণাটাকে দেখতে।
হুজ কমপ্লেক্সন ইজ অফেন ডিমড, কার আভা মাঝে মধ্যে নিষ্প্রভ হয়ে যায়। দ্য গোল্ড কমপ্লেক্সন অফ দ্য সান ইজ অফেন ডিম, সূর্যের সোনালী আভা মাঝে মাঝে নিষ্প্রভ হয়ে যায়। হু হ্যাজ রড দ্য সাইলেন্স, নীরবতাকে কে তৈরি করেছে? দ্য ফ্রস্ট হ্যাজ রড সাইলেন্স, দ্য সাইলেন্স ইন দ্য কোল্ড উইন্টার ইভিনিং। দ্য ফ্রস্ট হ্যাজ রড দ্য সাইলেন্স ইন দ্য কোল্ড উইন্টার ইভিনিং। হিম তৈরি করেছে নীরবতা শীতের সন্ধ্যায়, নির্জন সন্ধ্যায়। পরেরটা, হোয়ার ডাজ দ্য গ্রাসহপার মুভ অ্যান্ড রান, গ্রাসহপার কোথায় কোথায় ঘুরে বেড়ায় বা দৌড়ে বেড়ায়? দ্য গ্রাসহপার মুভস অ্যান্ড রান ফ্রম হেজ টু হেজ অ্যাবাউট দ্য নিউ মাউন্ট মিট, গ্রাসহপার একটি ঝোপ থেকে আরেকটি ঝোপে ঘুরে বেড়ায়। পরের প্রশ্ন, হোয়াট ইজ মেড বাই ইটার্নাল সামার, ইটার্নাল সামার বলতে কি বোঝানো হয়েছে? এই প্রশ্নটা বহুবার রিপিট হয়েছে। উত্তর হবে দ্য বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড ইজ মেড বাই ইটার্নাল সামার, কবির বন্ধুর যে সৌন্দর্য তাকে ইটার্নাল সামার বা চিরন্তন গ্রীষ্ম বলে বর্ণনা করা হয়েছে। তোমরা কিন্তু এই ভিডিওটা শেয়ার করো, যত বেশি পরিমাণে শেয়ার এবং লাইক হবে ততই কিন্তু আমি নতুন ভিডিও আনবো, আমি রাইটিংও ভিডিও নিয়ে আসবো। আচ্ছা, এবারে চলে আসবো পরের পেজ, 311 নম্বর পেজের এসএকিউ। প্রথমে প্রোজ সেকশনের এসএকিউ, অবশ্যই কিন্তু ভিডিও লাইক এবং শেয়ার করা চাই। 1 নম্বর প্রশ্ন, হাউ ডিড দ্য ন্যারেটর ইন দ্য আইজ হ্যাভ ইট ডিসক্রাইবস দ্য ভয়েস অফ দ্য গার্ল, মেয়েটির গলার আওয়াজকে বক্তা দ্য আইজ হ্যাভ ইট গল্পের বক্তা কিভাবে ব্যাখ্যা করেছেন বা বর্ণনা করেছেন? উত্তর লিখবে দ্য ন্যারেটর ইন দ্য আইজ হ্যাভ ইট ডিসক্রাইব দ্য গার্লস ভয়েস অ্যাট দ্য স্পার্কল অফ দ্য মাউন্টেন স্ট্রিম। তাহলে দ্য আইজ হ্যাভ ইট গল্পের বক্তা মেয়েটির কণ্ঠস্বরকে বলেছেন যেন পাহাড়ি ঝর্ণার ঝলক রয়েছে তার কণ্ঠস্বরের মধ্যে। তো পাহাড়ি ঝর্ণার ঝলকের সাথেই তুলনা করেছেন বা মতো ডিসক্রাইব করেছেন মেয়েটির গলার আওয়াজ। পরবর্তী প্রশ্ন, হোয়াট ওয়্যার দ্য আইজ অফ দ্য ন্যারেটর ইন দ্য আইজ হ্যাভ ইট সেন্সিটিভ টু, দ্য আইজ হ্যাভ ইট গল্পে বক্তার চোখ শুধুমাত্র কিসে সংবেদনশীল ছিল? অ্যান্সার হবে দ্য আইজ অফ দ্য ন্যারেটর ইন দ্য আইজ হ্যাভ ইট ওয়্যার সেন্সিটিভ টু অনলি ইন লাইট অ্যান্ড ডার্কনেস, শুধুমাত্র আলো এবং অন্ধকারেই বক্তার চোখটি সংবেদনশীল ছিল। 3 নম্বর প্রশ্ন, হোয়াট ডিড আব্দুল কালামস ফাদার ইউজ টু অ্যাভয়েড, আব্দুল কালামের বাবা কি এড়িয়ে চলতেন? বহুবার এই প্রশ্নটা করিয়েছে, আশা করি তোমাদের এতদিনে মুখস্থ হয়ে গেছে যারা রোজ দেখো। তো উত্তর হয়ে যাবে Abdul Kalam's father used to avoid all kinds of inessential comforts and luxury, সমস্ত প্রকার অপ্রয়োজনীয় আরাম এবং বিলাসিতাই দুটোকেই তিনি অ্যাভয়েড করে চলতেন। ঠিক আছে, তো তোমরা যদি নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর আগের ভিডিওগুলো না দেখলে অবশ্যই কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্স দেখো, সেখানে লিঙ্ক পেয়ে যাবে। তারপরের প্রশ্ন, ডিসক্রাইব দ্য অ্যানসেস্ট্রাল হাউস অফ কালাম, কালামের পৈতৃক বাড়ির বর্ণনা দাও। উত্তর হবে দ্য অ্যানসেস্ট্রাল হাউস অফ কালাম ওয়াজ বিল্ড ইন দ্য মিডল অফ দ্য 19th century. It was a fairly large পাক্কা হাউস মেড অফ লাইমস্টোনস অ্যান্ড ব্রিক অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম। তাহলে আব্দুল কালামের যে বাড়ি সেটা হচ্ছে পৈতৃক বাড়ি, 19 শতকের মাঝামাঝি সময়ে তৈরি হয়েছিল। এটা ছিল একটা বড় পাকা বাড়ি, লাইমস্টোন চুনাপাথর এবং ইট দিয়ে তৈরি, আর হচ্ছে কোথায় অবস্থিত ছিল? রামেশ্বরমের মস্ক স্ট্রিটে, মসজিদের রাস্তায় এই বাড়িটি অবস্থিত ছিল। পরবর্তী প্রশ্ন, অ্যাকর্ডিং টু মিসেস জোন্স হাউ ওল্ড ওয়াজ দ্য বয়, মিসেস জোন্সের মতে ছেলেটির বয়স কত? উত্তর হবে অ্যাকর্ডিং টু মিসেস জোন্স দ্য বয় ওয়াজ 14 or 15 years old। তাহলে মিসেস জোন্সের মতে ছেলেটির বয়স 14 কিংবা 15 বছর। নেক্সট, হোয়াট শুজ অ্যান্ড জিন্স ওয়াজ রজার ওয়ারিং, রজার কি জুতো এবং কি জিন্স পরেছিল? অ্যান্সার হবে রজার ওয়াজ ওয়ারিং টেনিস শুজ অ্যান্ড ব্লু জিন্স, রজার টেনিস জুতো পরেছিল আর ব্লু কালারের জিন্স পরেছিল। হোয়াট অ্যাকর্ডিং টু দ্য হারমিট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, হারমিটের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস কোনটি বা গুরুত্বপূর্ণ কাজ কোনটি হবে? অ্যান্সার হবে অ্যাকর্ডিং টু দ্য হারমিট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ টু ডু গুড টু দ্য আদার্স বিকজ ফর দ্যাট পারপাস অ্যালোন ওয়াজ ম্যান সেন্ট ইন দিস লাইফ। তাহলে হারমিটের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো অন্যের ভালো করা, কারণ শুধুমাত্র এই একটি কারণেই আমাদেরকে ভগবান পৃথিবীতে পাঠিয়েছেন। হাউ ডিড দ্য জার মিট দ্য হারমিট, কিভাবে জার হারমিটের সাথে দেখা করলো? অ্যান্সার হবে পুটিং অন সিম্পল ক্লোথস, ডিসমাউন্টিং ফ্রম হিজ হর্স অ্যান্ড লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড, দ্য জার ওয়েন্ট অন অ্যালোন অ্যান্ড মিট দ্য হারমিট। জার তাহলে হারমিটের সাথে দেখা করার জন্য প্রথমে সাধারণ পোশাক পরলেন, তারপরে তার ঘোড়া ছেড়ে দিলেন এবং বডিগার্ডকেও পিছনে ফেলে রেখে একাই হেঁটে গেলেন হারমিটের সাথে দেখা করতে। তোমরা কিন্তু অবশ্যই একটু ভিডিওগুলো শেয়ার করো, লাইক শেয়ার যত বেশি পরিমাণে হবে ততই কিন্তু নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো, তো অবশ্যই একটু শেয়ার করো। এবারে চলে আসবো পোয়েট্রি সেকশনের এসএকিউতে। দেখো, হাউ ডিড দ্য স্ট্রিম লুক লাইক ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতায় ঝর্ণাটাকে কীরকম দেখতে লাগছিল? অ্যান্সার হবে দ্য স্ট্রিম লুক লাইক এ লং স্ট্র্যান্ডস অফ সিলভার ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতায় ঝর্ণাটিকে রূপলি ফিতের মতো লাগছিল। নেক্সট, হোয়াই ডাজ দ্য পোয়েট আস্ক নেচার টু কিপ দ্য সোলজার ওয়ার্ম, কেন কবি প্রকৃতিকে বলছিলেন যে সৈনিককে উষ্ণ রাখতে?
অ্যান্সার হবে দ্য পোয়েট আস্কস দ্য নেচার টু কিপ দ্য সোলজার ওয়ার্ম বিকজ হি ইজ স্লিপিং আন্ডার দ্য ওপেন স্কাই অ্যান্ড মে ক্যাচ কোল্ড। তাহলে সৈনিককে শীতল উষ্ণ রাখার কথা তিনি প্রকৃতিকে বলছিলেন কবি, কারণ ওই সৈনিকটি খোলা আকাশের নিচে শুয়ে আছে আর তার হয়তো ঠান্ডা লেগে যেতে পারে, সেই জন্যই তিনি নেচারকে বা প্রকৃতিকে বলছিলেন যাতে করে নেচার বা প্রকৃতি ওই সৈনিকটাকে একটু উষ্ণ রাখে। পরের প্রশ্ন দেখো, হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশনস কনজিউমিং দ্য আর্ট মিন? কনজিউমিং দ্য আর্ট বলতে কি বোঝানো হয়েছে? অ্যান্সার হবে দ্য এক্সপ্রেশন কনজিউমিং দ্য আর্ট মিনস ড্রয়িং ভাইটাল নিউট্রিয়েন্টস অ্যান্ড ওয়াটার ফ্রম দ্য আর্ট। কনজিউমিং দ্য আর্ট বলতে বোঝানো হয়েছে প্রয়োজনীয় উপাদান, গাছের যেটা প্রয়োজনীয় উপাদান এবং জল যেটা পৃথিবী থেকে বা মাটি থেকে সংগ্রহ করে তাকেই বলা হচ্ছে কনজিউমিং দ্য আর্ট। পরেরটা, ফ্রম হোয়ার উড দ্য কার্লড গ্রিন টুইগস রাইজ? কোথা থেকে কোঁকড়ানো সবুজ পাতা বেরিয়ে আসবে? অ্যান্সার হবে কার্লড গ্রিন টুইগস উড রাইজ ফ্রম দ্য স্টেম ক্লোজ টু দ্য গ্রাউন্ড। যে গাছের ডালটা মাটির একেবারে কাছাকাছি সেখান থেকেই কোঁকড়ানো সবুজ পাতা বেরিয়ে আসবে। সো লং লিভস দিস, হোয়াট ইজ রেফার টু বাই দ্য ওয়ার্ড দিস? দিস বলতে এখানে কি বোঝানো হয়েছে? অ্যান্সার হয়ে যাবে দিস হেয়ার রেফার্স টু দ্য পোয়েট্রি অর দ্য পার্টিকুলার পোয়েম অফ শেক্সপিয়ার সনেট। দিস বলতে এখানে কবিতাকে বোঝানো হয়েছে, মানে যদি পার্টিকুলারলি বলা হয়েছে শেক্সপিয়ারের কোনো একটি সনেটকে। আচ্ছা, পরেরটা দেখো, হোয়াট স্যাল ডেথ নট ব্র্যাগ অ্যাবাউট ইন শেক্সপিয়ার সনেট নাম্বার 18? শেক্সপিয়ারের সনেট নাম্বার 18-এ মৃত্যু কী নিয়ে অহংকার করতে পারবে না? অ্যান্সার হবে ডেথ শ্যাল নট ব্র্যাগ অ্যাবাউট টেকিং দ্য পোয়েটস ফ্রেন্ড ইন টু হিজ সেট ইন শেক্সপিয়ার সনেট নাম্বার 18। তাহলে শেক্সপিয়ারের সনেট নাম্বার 18-এ বলা হয়েছে মৃত্যু কবির বন্ধুকে তার নিজের ছায়ায় নিয়ে এসে অহংকার করতে পারবে না। পরের প্রশ্ন, হোয়ার ওয়াজ দ্য গ্র্যাসহপার সিন ইন সামার? গ্রীষ্মকালে গ্র্যাসহপার বা ঘাসফড়িংকে কোথায় দেখতে পাওয়া যায়? অ্যান্সার হবে এই গ্র্যাসহপার ওয়াজ সিন ইন বুশেস আন্ডার দ্য উইডস অ্যান্ড ইন গ্রাসি হিলস ইন সামার। তাহলে গ্র্যাসহপারকে বা ঘাসফড়িংকে ঝোপঝাড়ের মধ্যে, আগাছার মধ্যে এবং সবুজ ঘাসে ঢাকা পাহাড়ের মধ্যে গ্রীষ্মকালে দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন, হোয়ার ডু অল বার্ডস হাইড ইন কিডস পোয়েট্রি অফ আর্থ? কিডসের পোয়েট্রি অফ আর্থ কবিতায় সমস্ত পাখিরা কোথায় লুকিয়ে পড়ছে? অ্যান্সার লিখবে ইন কিডস দ্য পোয়েট্রি অফ আর্থ অল বার্ডস হাইড ইন কুল ফলিয়েজ অফ ট্রি। গাছেদের সবুজ ছায়ায় বা গাছেদের শান্ত শীতল ছায়ার নিচে সমস্ত পাখিরা লুকিয়ে পড়ছে তা পোয়েট্রি অফ আর্থ কবিতায়। এবারে চলে আসবো পরবর্তী পেজ 322 নাম্বার পেজের এসিকিউ। প্রথমে দেখো প্রোজ সেকশন থেকে এই এসিকিউগুলো আছে। 1 নম্বর, ইট ওয়াজ এ সেফ রিমার্ক। হোয়াট ওয়াজ দ্য সেফ রিমার্ক? সেফ রিমার্ক কোনটি ছিল? নিরাপদ একটি রিমার্ক ছিল কোনটি? নিরাপদ মন্তব্য। উত্তর লিখবে ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, এটা কোটেশনের মধ্যে লিখবে, লিখে তারপর ড্যাশ দিয়ে লিখবে দ্যাট ওয়াজ দ্য সেফ রিমার্ক বাই দ্য ন্যারেটর। তোমার মুখটি খুবই আকর্ষণীয়, এটাই ছিল বক্তার থেকে করা সেফ রিমার্ক। পরেরটা, হোয়াই ওয়াজ রামেশ্বরম ফেমাস? রামেশ্বরম কেন বিখ্যাত ছিল? অ্যান্সার হবে রামেশ্বরম ওয়াজ ফেমাস ফর দ্য শিব টেম্পল অফ রামেশ্বরম। রামেশ্বরমের শিব মন্দিরের জন্যই রামেশ্বরম বিখ্যাত ছিল। 3 নম্বর, হাউ ওল্ড ওয়াজ রজার? রজারের বয়স কত ছিল? রজার ওয়াজ 14 or 15 ইয়ার্স ওল্ড। রজারের বয়স ছিল 14 কিংবা 15 বছর। পরের প্রশ্ন, হোম ডিড দ্য হারমিট রিসিভ? হারমিট শুধুমাত্র কার সাথেই দেখা করে? অ্যান্সার হবে দ্য হারমিট অনলি রিসিভড কমন ফোক। হারমিট শুধুমাত্র সাধারণ মানুষের সাথে দেখা করে। 5 নম্বর, হু স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি? কে ক্ষমা চেয়েছিল? উত্তর হবে দ্য নিউ কো প্যাসেঞ্জার হু এন্টার্ড ইন্টু দ্য ট্রেন কম্পার্টমেন্ট অ্যাট সাহারানপুর স্টেশন স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি। নতুন যে কো প্যাসেঞ্জার যিনি সাহারানপুর স্টেশন থেকে ট্রেনের কম্পার্টমেন্টে উঠলেন তিনি ক্ষমা চেয়েছিলেন। পরের প্রশ্ন, হোয়াট উড কালামস ফাদার ডু আফটার দ্য নামাজ? নামাজের পর কালামের বাবা কি করতেন? উত্তর হয়ে যাবে আফটার দ্য নামাজ কালামস ফাদার ইউজ টু ওয়াক ডাউন টু এ স্মল কোকোনাট গ্রোভ দে ওন্ড অ্যাবাউট 4 miles ফ্রম দেয়ার হোম। তাহলে কালামের বাবা নামাজ পড়ার পর তাদের বাড়ি থেকে 4 মাইল দূরে তাদের একটি কোকোনাট গ্রোভ ছিল, মানে নারকেলের বাগান ছিল, সেই নারকেলের বাগানে তিনি যেতেন। নেক্সট, হোয়াই ডিড রজার ওয়ান্ট টু স্ন্যাচ দ্য পকেট বুক? রজার কেন পকেট বুক ছিনিয়ে নিতে চেয়েছিল? অ্যান্সার হয়ে যাবে রজার ওয়ান্টেড টু স্ন্যাচ দ্য পকেট বুক বিকজ হি ওয়ান্টেড টু বাই এ পেয়ার অফ ব্লু সোয়েট শুজ। রজার পকেট বুক ছিনিয়ে নিতে চেয়েছিল কারণ সে একজোড়া ব্লু সোয়েট জুতো কিনতে চেয়েছিল। পরের প্রশ্ন দেখো, হোয়াট ওয়াজ দ্য থার্ড কোয়েশ্চেন্স অফ দ্য জার? জারের তৃতীয় প্রশ্ন কি ছিল? অ্যান্সার হবে দ্য থার্ড কোয়েশ্চেন্স অফ দ্য জার ওয়াজ অ্যাবাউট নোয়িং দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর হিম টু ডু। জারের তৃতীয় প্রশ্ন ছিল যে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস কোনটি যেটা জার করতে পারে, মানে কোনো কিছু করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস কোনটি, বা বলতে পারো সবথেকে গুরুত্বপূর্ণ অকুপেশন কোনটি বা গুরুত্বপূর্ণ কাজ কোনটি, সেটাই জার জানতে চেয়েছিল তৃতীয় প্রশ্নের মাধ্যমে। এবারে পোয়েট্রি সেকশনের এসিকিউতে চলে আসবো।
হোয়াট ইজ ডেসক্রাইবড অ্যাজ জেন্টাল উইদাউট গাইল? কোন জিনিসটিকে বলা হয়েছে খুবই জেন্টাল এবং ছলনাহীন? এই প্রশ্নটা বহুবার রিপিট হয়েছে, আগেও রিপিট হয়েছে। দেখো উত্তর হবে দ্য স্মাইল অফ দ্য ইয়াং সোলজার ইজ ডেসক্রাইবড অ্যাজ জেন্টাল উইদাউট গাইল। সৈনিকের যে হাসি সেটাকেই বলা হয়েছে জেন্টাল এবং উইদাউট গাইল। খুবই সৈনিকের হাসিটা ছিল খুবই জেন্টাল এবং কোনো প্রকার ছলনাহীন। তোমরা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করার সাথে সাথে ভিডিওগুলো প্লিজ একটু শেয়ার করো। ভিডিও যত বেশি পরিমাণে লাইক শেয়ার হবে ততই কিন্তু তোমাদের কমেন্টে তোমরা যা চাইছো ভিডিও সেরকম ভিডিও আমি নিয়ে আসবো, তার জন্য অবশ্যই একটু শেয়ার করা চাই। পরেরটা, ডেসক্রাইব দ্য রুট বা গাছের শিকড়ের বর্ণনা দাও। অ্যান্সার হয়ে যাবে দ্য রুট হুইচ ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ এ ট্রি লাইজ হিডেন ইনসাইড দ্য আর্থ ফর ইয়ার্স অ্যান্ড ইট ইজ হোয়াইট অ্যান্ড ওয়েট। রুট বা গাছের শিকড়, যেটি হচ্ছে একটি গাছের সব থেকে সংবেদনশীল অংশ, সেটি অনেক বছর ধরে মাটির নিচে লুকিয়ে থাকে এবং এটি সাদা রঙের হয় এবং ভিজে ভিজে হয়। পরেরটা, হুজ ভয়েস ইজ হার্ড ফ্রম দ্য স্টোভ? চুল্লি থেকে কার গলার আওয়াজ শুনতে পাওয়া যায়? অ্যান্সার হবে দ্য শ্রিল ভয়েস অফ দ্য ক্রিকেট ইজ হার্ড ফ্রম দ্য স্টোভ। তীক্ষ্ণ মানে ঝিঝি পোকার তীক্ষ্ণ গলার আওয়াজ চুল্লির কাছ থেকে শুনতে পাওয়া যায়। পরের প্রশ্ন, হোয়াট ডাজ দাই ইটার্নাল সামার স্ট্যান্ড ফর? দাই ইটার্নাল সামার বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হয়ে যাবে দাই ইটার্নাল সামার স্ট্যান্ডস ফর দ্য ইটার্নাল ইউথ অ্যান্ড বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড হুজ ওয়ার্দিনেস উইল বি ইমর্টালাইজ ইন দ্য পোয়েটস ওয়ার্স। তাহলে দাই ইটার্নাল সামার বলতে কবির বন্ধুর চিরন্তন যে যুবক সত্তা এবং তার যে চিরন্তন যে সৌন্দর্য সেটাকেই বোঝানো হয়েছে, যেটা কবি তার কবিতার মধ্যে দিয়ে ইমর্টালাইজ বা অমর করে রেখেছেন বা রাখবেন, তো তাকেই বলা হচ্ছে দাই ইটার্নাল সামার। নেক্সট কোয়েশ্চেন, ডেসক্রাইব দ্য বেড অফ দ্য ইয়াং সোলজার? যুবক সৈনিকের বিছানাটির বর্ণনা দাও। অ্যান্সার হয়ে যাবে দ্য বেড অফ দ্য সোলজার ইজ মেড আপ অফ সফট বুশেস অ্যান্ড প্ল্যান্টস অ্যান্ড দিস ন্যাচারাল বেড হ্যাজ সোকড দ্য ওয়ার্মথ অফ দ্য সান। তাহলে সৈনিকের যে বিছানা সেটা হচ্ছে তৈরি হয়েছে নরম কিছু ঝোপ এবং প্ল্যান্ট দিয়ে, গাছপালা দিয়ে, আর এটা হচ্ছে একটি ন্যাচারাল বেড, এটি প্রকৃতির একটি বিছানা যেখানে সূর্যের আলো যে বেডটিকে উত্তপ্ত করে রেখেছে। পরের প্রশ্ন, হোয়াট শ্যাল ডেথ নট ব্র্যাগ অফ? দেখো আবারও রিপিট হয়েছে প্রশ্ন। মৃত্যু কোন জিনিসটাকে নিয়ে অহংকার করতে পারবে না? অ্যান্সার হবে ডেথ শ্যাল নট ব্র্যাগ অ্যাবাউট টেকিং দ্য পোয়েটস ফ্রেন্ড ইন্টু ইটস সেড। মৃত্যু তার নিজের ছায়ার মধ্যে কবির বন্ধুকে আনতে পেরে অহংকার করতে পারবে না। মানে কি, কবির বন্ধুকে তার নিজের ছায়ার মধ্যে আনতে পারবে না। পরেরটা, হু টুক শেল্টার ইন কুলিং শেডস অফ ট্রিজ? গাছেদের শান্ত শীতল ছায়া কে আশ্রয় নিচ্ছে? অ্যান্সার হয়ে যাবে দ্য বার্ডস হু বিকাম এক্সস্টেড ইন দ্য সামার্স ডেজ টুক শেল্টার ইন দ্য হট সামার ডেজ টুক শেল্টার ইন কুলিং শেডস অফ ট্রিজ। পাখিরা যারা প্রচণ্ড উত্তপ্ত গ্রীষ্মে একেবারে প্রচণ্ড পরিমাণে এক্সস্টেড হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, তারাই কিন্তু গাছের শীতল ছায়ার নিচে আশ্রয় নিচ্ছে। হোয়ার ডাজ স্ট্রেংথ অফ দ্য ট্রি লাই? গাছের শক্তি কোথায় লুকিয়ে থাকে? উত্তর হবে দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি লাইজ ইন ইটস রুট দ্যাট রিমেন্স হিডেন আন্ডার দ্য আর্থ ফর ইয়ার্স। গাছেদের আসল শক্তি লুকিয়ে থাকে তাদের শিকড়ে, যে শিকড় বহু বছর ধরে মাটির নিচে চাপা পড়ে থাকে। পরবর্তী পেজ 334 নাম্বার। প্রথমে প্রোজ সেকশনের এসএকিউগুলো দেখে নেব। তোমরা যদি আগের পার্ট 1-এর এসএকিউ না দেখে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো, লিঙ্ক দেওয়া আছে। এছাড়াও গ্রামারের পার্ট 1, পার্ট 2 আর এমসিকিউ এর একটা পার্টেই সমস্ত করানো আছে, তারও লিঙ্ক দেওয়া আছে। পেজ ওয়াইজ এমসিকিউ, এসএকিউ, গ্রামার এবং পেজ ওয়াইজ আনসিন, সেটারও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। 1 নম্বর প্রশ্ন, হু ইনফর্ম দ্য ন্যারেটর দ্যাট দ্য গার্ল ওয়াজ ব্লাইন্ড? বক্তাকে কে জানালো যে মেয়েটি অন্ধ ছিল? অ্যান্সার লিখবে দ্য নিউ কো প্যাসেঞ্জার হু গট ইন্টু দ্য ট্রেন কম্পার্টমেন্ট ইন সাহারানপুর স্টেশন ইনফর্ম দ্য ন্যারেটর দ্যাট দ্য গার্ল ওয়াজ ব্লাইন্ড। যে নতুন কো প্যাসেঞ্জার সাহারানপুর স্টেশনের ট্রেন কম্পার্টমেন্টে উঠলো সেই কিন্তু বক্তাকে জানিয়েছিল যে মেয়েটি অন্ধ। পরেরটা, হাউ ডিড দ্য ন্যারেটর ব্রেক দ্য সাইলেন্স? কিভাবে বক্তা নীরবতা ভঙ্গ করলেন? উত্তর লিখবে দ্য ন্যারেটর ব্রোক দ্য সাইলেন্স বাই সেইং দ্য গার্ল দ্যাট সি হ্যাড অ্যান ইন্টারেস্টিং ফেস। তাহলে মেয়েটিকে এটি বলে নীরবতা ভঙ্গ করলেন যে মেয়েটির মুখটি খুব আকর্ষণীয়। পরবর্তী প্রশ্ন, অ্যাকর্ডিং টু কালামস ফাদার হোয়াট হ্যাপেন্স ওয়েন ওয়ান প্রেস? কালামের বাবার মতে যখন কেউ প্রার্থনা করে তখন কি হয়?
উত্তর হবে অ্যাকর্ডিং টু কালামস ফাদার when one prays he transcends his body and mind and became the part of cosmos which knows no divisions of wealth, caste, age or creed। তাহলে কালামের বাবার মতে যখনই কেউ প্রার্থনা করে তখন সে তার নিজের শরীরকে কসমসের একটা অংশ করে ফেলে, যেখানে কোনো প্রকার ডিভিশন নেই, মানে ওয়েলথ বা টাকা পয়সার, বয়সের, জাতপাতের বা ক্রিডের কোনো কিছুরই কোনো বিভেদ নেই, সবাই যেখানে সমান, সেই কসমসের অংশ হয়ে যায় মানুষ যখন সে প্রেয়ার করে। পরের প্রশ্ন, হোয়াট ডিড কালাম ইট অন? কালাম কি খেত? উত্তর লিখবে কালাম ইট ল্যাডেন রাইস অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার, এ ভ্যারাইটি অফ শার্প হোমমেড পিকল অ্যান্ড এ ডলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি। তাহলে কালাম খেত ল্যাডেন রাইস, তারপরে হচ্ছে সুগন্ধি সাম্বার, সাম্বার হচ্ছে এক প্রকার ডাল, তারপর হচ্ছে একটু ঝাল ঝাল আচার বাড়িতে তৈরি করা, এবং একটু কোকোনাট চাটনি। পরেরটা, হোয়াই ডিড মিসেস জোন্স কাম হোম সো লেট? কেন মিসেস জোন্স অনেক দেরিতে বাড়ি ফিরতেন? উত্তর লিখবে মিসেস জোন্স ওয়ার্কড ইন এ হোটেল বিউটি শপ দ্যাট রিমেন্ড ওপেন লেট অ্যাট নাইট টু প্রোভাইড সার্ভিস টু দ্য ওমেন উইথ ডিফারেন্ট হেয়ার, সো সি কেম হোম সো লেট। তাহলে মিসেস জোন্স যে হোটেলের বিউটি শপে কাজ করতেন সেটি অনেক রাত পর্যন্ত খোলা থাকতো বিভিন্ন রকম চুলের মহিলাদের সার্ভিস দেওয়ার জন্য, আর সেই জন্যই মিসেস জোন্স একটু দেরি করে বাড়ি ফিরতেন। পরেটা দেখো, দ্যাট উইল বি ফাইন, হোয়াট উইল বি ফাইন, কোন জিনিসটা ভালো হবে, এটাই ভালো হবে। তাহলে কোনটা ভালো হবে বলেছিল? এটা হচ্ছে থ্যাংক ইউ ম্যামে রজারের একটি উক্তি। তাহলে উত্তর হবে মিসেস জোন সেড রজার দ্যাট সি ওয়াজ গোয়িং টু মেক কোকোয়া আউট অফ দ্য ক্যান্ড মিল্ক, সি গট দেয়ার অ্যান্ড দ্যাট উইল বি ফাইন। তাহলে মিসেস জোন্স রজারকে বলেছিল যে তার বাড়িতে যে ক্যান্ড মিল্ক আছে সেই ক্যান্ড মিল্ক দিয়েই তিনি কোকোয়া বানিয়ে দেবেন, আর রজার তখন বলেছিল হ্যাঁ এটা তাহলে ভালোই হবে, দ্যাট উইল বি ফাইন। এটা ঠিকই আছে। আচ্ছা, পরেরটা, হোয়াট ডিড দ্য জার গিভ দ্য উন্ডেড ম্যান টু ড্রিঙ্ক? ক্ষতবিক্ষত মানুষটিকে জার কি খেতে দিয়েছিল, কি পান করতে দিয়েছিল? উত্তর লিখবে দ্য জার গিভ ফ্রেশ ওয়াটার টু দ্য উন্ডেড ম্যান টু ড্রিঙ্ক, পরিষ্কার স্বচ্ছ জল দিয়েছিল ওই উন্ডেড ব্যক্তিটিকে জার পান করার জন্য। পরেরটা, হোয়েন ডিড দ্য জার গিভ আপ ডিগিং? কখন জার মাটি খোঁড়া শেষ করলো? অ্যান্সার হয়ে যাবে দ্য জার গিভ আপ ডিগিং হোয়েন দ্য সান ওয়েন্ট ডাউন বিহাইন্ড দ্য ট্রিজ। তাহলে যখন সূর্য অস্তমিত হলো, সূর্য যখন গাছের পিছনে ডুবে গেল বা গাছের ফাঁক দিয়ে সূর্য যখন হারিয়ে গেল, বা ওখানে সূর্য ডুবে যাওয়ার কথাই বলা হচ্ছে, তো তখন জার তার খোঁড়ার কাজটা শেষ করলেন, মাটি খোঁড়ার কাজ শেষ করলেন। এবারে চলে আসবো পোয়েট্রি সেকশনের এসএকিউ। প্রথম প্রশ্ন পোয়েট্রি সেকশন থেকে, হোয়াট হ্যাজ দ্য ট্রি অ্যাবজর্বড ডিউরিং দ্য ইয়ার্স? বহু বছর ধরে গাছ কি শুষে নেয়, শোষণ করে? উত্তর লিখবে দ্য ট্রি হ্যাজ অ্যাবজর্বড ওয়াটার, এয়ার অ্যান্ড সানলাইট ডিউরিং দ্য ইয়ার্স। বহু বছর ধরে গাছ জল, বাতাস এবং সূর্যের আলো শোষণ করে। পরেরটা, হাউ ইজ দ্য আর্থ কেভ ফর্ম? কিভাবে মাটির মধ্যে গুহার সৃষ্টি হয় বা গর্তের সৃষ্টি হয়? উত্তর লিখবে হোয়েন এ ট্রি uprooted completely from the ground then the আর্থ কেভ ফর্মড। যখন একটি গাছকে পুরোপুরিভাবে তার শিকড় সমেত উপড়ে ফেলা হয় তখনই মাটির মধ্যে একটি গুহার বা গর্তের সৃষ্টি হয়। পরেরটা, হোয়ার ডিড দ্য সান পোর ইটস রেজ ফ্রম? সূর্য কোথা থেকে তার রশ্মি ফেলছে? অ্যান্সার হয়ে যাবে দ্য সান পোর ইটস রেজ ফ্রম দ্য মাউন্টেন টপ। একেবারে পাহাড়ের চূড়া থেকে সূর্যের রশ্মি এসে পড়ছে। নেক্সট প্রশ্ন, হোয়াট ডাজ দ্য পোয়েট আস্ক হামিং ইনসেক্টস? কবি গুঞ্জনরত পতঙ্গদের কি বলছেন? উত্তর লিখবে দ্য পোয়েট আস্কস দ্য হামিং ইনসেক্টস নট টু ডিস্টার্ব দ্য সোলজার স্লিপ। গুঞ্জনরত পতঙ্গদের বক্তা বলছেন বা কবি বলছেন ওই ঘুমন্ত সৈনিককে যেন তারা বিরক্ত না করে। পরবর্তী প্রশ্ন, হোয়াই শ্যাল ডেথ নট ব্র্যাগ অ্যাবাউট দ্য ডেথ অফ হিজ ফ্রেন্ড? কেন মৃত্যু তার কবির বন্ধুর মৃত্যু নিয়ে অহংকার করতে পারবে না? অ্যান্সার হয়ে যাবে ডেথ শ্যাল নট ব্র্যাগ অ্যাবাউট দ্য ডেথ অফ হিজ ফ্রেন্ড বিকজ দ্য পোয়েটস ফ্রেন্ড উইল বিকাম ইটার্নাল থ্রু দ্য পোয়েটস পোয়েট্রি ডিসপাইট স্টিল বিইং এ মর্টাল। তাহলে মৃত্যু কখনোই কবির বন্ধুর মৃত্যু নিয়ে অহংকার করতে পারবে না, কারণ কবির বন্ধু সারা জীবন বেঁচে থাকবে কবির কবিতার লাইনের মধ্যে দিয়ে। যদিও বা সে মর্টাল বিং, মানে যদিও বা সে মরণশীল একটা প্রাণী, তা সত্ত্বেও সে জীবিত হয়ে থাকবে কবির কবিতায়। পরেরটা, হোয়াট ইজ ইমপ্লাইড বাই নেচার্স চেঞ্জিং কোর্স? নেচার্স চেঞ্জিং কোর্স বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হয়ে যাবে নেচার্স চেঞ্জিং কোর্স ইজ ইমপ্লাইড টু ইন্ডিকেট ডেথ অ্যান্ড ডিকে অফ অল মান্ডেন অবজেক্টস ইন কোর্স অফ টাইম। তাহলে নেচার্স চেঞ্জিং কোর্স বলতে বোঝানো হয়েছে সময়ের সাথে সাথে আমাদের যে সমস্ত পার্থিব বিষয় রয়েছে সেই পার্থিব বিষয়ে মৃত্যু হয় এবং ধ্বংস হয়ে যায়, সেটাই বোঝাতে চেয়েছে নেচার্স চেঞ্জিং কোর্সের মাধ্যমে।
পরেরটা হোয়াট মেক্স অল দ্য বার্ডস টায়ার্ড অ্যান্ড ফেন্ট, কোন জিনিসটা সমস্ত পাখিকে ক্লান্ত করে দিচ্ছে এবং পাখিরা অজ্ঞান হয়ে পড়ছে কিসের জন্য? অ্যান্সার হয়ে যাবে দ্য স্কচিং হিট অফ দ্য সামার মেক্স অল দ্য বার্ডস টায়ার্ড অ্যান্ড ফেন্ট। সূর্যের প্রচণ্ড তাপ, গ্রীষ্মকালে সূর্যের প্রচণ্ড তাপ সমস্ত পাখিদেরকে ক্লান্ত করছে এবং তাদেরকে অজ্ঞান হতে বাধ্য করছে। পরেরটা হোয়াট ইজ দ্য রাইম স্কিম অফ দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্ট, দ্য পোয়েট্রি অফ আর্ট কবিতার রাইম স্কিম কি? অ্যান্সার হবে দ্য রাইম স্কিম অফ দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ ABBA ABBA CDE CDE। তাহলে কি হবে রাইম স্কিমটা? ABBA CDE CDE। যদি বলতো যে অক্টেভের রাইম স্কিম কি হবে, তাহলে শুধু এতটা লিখবে ABBA। আর যদি বলে শেষ স্টেজের কি হবে, তাহলে CDE। আর যদি পুরোটা রাইম স্কিম বলে তাহলে এই পুরোটা লিখতে হবে ABBA CDE। চলে আসবো পরবর্তী পেজে, 341 নাম্বার পেজ। প্রথমে দেখো প্রোজ থেকে এসিকিউগুলো আছে। আচ্ছা, তোমরা কিন্তু ভিডিওটা শেয়ার করো, যত বেশি পরিমাণে লাইক শেয়ার হবে ততই কিন্তু নতুন ভিডিও আসবে। 1 নম্বর প্রশ্ন, হোয়াট ডিড দ্য উন্ডেড ম্যান প্রমিস দ্য জার, আহত ব্যক্তিটি জারকে কি প্রমিস করেছিল, কি কথা দিয়েছিল? উত্তর লিখবে দ্য উন্ডেড ম্যান প্রমিস দ্য জার দ্যাট হি উড সার্ভ দ্য জার অ্যাজ হিজ মোস্ট লয়াল অ্যান্ড ফেথফুল সার্ভেন্ট অ্যান্ড ফার্দার হি উড অলসো অর্ডার হিজ সন্স টু ডু দ্য সেম। তাহলে ওই আহত ব্যক্তিটি জারকে প্রমিস করেছিল যে যতদিন সে বেঁচে থাকবে ততদিন জারের বিশ্বস্ত একজন সার্ভেন্ট হিসাবে থাকবে, বিশ্বস্ত একজন চাকর হিসাবে থাকবে এবং সে তার ছেলেকেও বলবে যে সেও যেন এইভাবেই জারের সেবা শুশ্রূষা করে এবং তার বিশ্বস্ত সার্ভেন্ট হয়ে থাকে। পরেরটা, হোয়াট অ্যাকর্ডিং টু দ্য হারমিট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, হারমিটের মতে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস কোনটি বা কোন কাজ কোনটি? উত্তর হবে অ্যাকর্ডিং টু দ্য হারমিট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু ইজ টু ডু গুড টু দ্য পার্সন উইথ হুম ওয়ান ইজ। তাহলে হারমিটের মতে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে ব্যক্তির সাথে তুমি যখন আছো তখন তার ভালো করো, এটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। পরবর্তী প্রশ্ন, হাউ ডিড কালামস ফাদার স্টার্ট হিজ ডেজ ওয়ার্ক, কালামের বাবা কিভাবে তার দিনের কাজ শুরু করতেন? উত্তর হয়ে যাবে কালামস ফাদার স্টার্টেড হিজ ডেজ ওয়ার্ক বাই রিডিং দ্য নামাজ বিফোর ডন, ভোর হওয়ার আগে নামাজ পড়ার পরেই কালামের বাবা তার সারাদিনের কাজকর্ম শুরু করতেন। 4 নম্বর প্রশ্ন, অ্যাট হোয়াট টাইম ডাজ কালামস ফাদার স্টার্ট হিজ ডেজ ওয়ার্ক, কটার সময় কালামের বাবা তার যে কাজ সারাদিনের যে কাজ সেটা শুরু করতেন? অ্যান্সার হয়ে যাবে অ্যাট 4 AM কালামস ফাদার স্টার্টস হিজ ডেজ ওয়ার্ক, ভোর 4টে থেকেই কালামের বাবা তার নিত্য যে কর্ম সেটা শুরু করতেন। হোয়াট ডিড দ্য ন্যারেটর আস্ক দ্য ফেলো ট্রাভেলার অ্যাবাউট দ্য গার্ল, বক্তা তার যে ফেলো ট্রাভেলার বা আরও যে কু প্যাসেঞ্জার এসেছিল তাকে মেয়েটির ব্যাপারে কি জিজ্ঞেস করেছিল? অ্যান্সার হয়ে যাবে দ্য ন্যারেটর আস্ক দ্য ফেলো ট্রাভেলার অ্যাবাউট দ্য গার্লস হেয়ার ওয়েদার সি কেপ্ট হার হেয়ার লং অর শর্ট। তাহলে বক্তা জিজ্ঞেস করেছিল ফেলো ট্রাভেলারকে যে মেয়েটির চুলটি কীরকম ছিল, সে চুলটা কি ছোট ছিল না বড় ছিল, মানে লম্বা না ছোট, এই কথাটা জিজ্ঞেস করেছিল ওই ফেলো প্যাসেঞ্জারকে বা ফেলো ট্রাভেলারকে বক্তা। নেক্সট, হোয়াট রিমার্ক ডিড দ্য ন্যারেটর মেক অ্যাবাউট পিপল উইথ গুড আইসাইট, যারা চোখে ভালো দেখতে পায় তাদের সম্পর্কে বক্তা কি মন্তব্য করেছেন? অ্যান্সার হবে দ্য ন্যারেটর রিমার্ক দ্যাট পিপল উইথ গুড আইসাইট ফেল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম। তাহলে বক্তা বলেছেন যারা চোখে ভালো দেখতে পায় তারাও কিছু কিছু সময় তাদের চোখের সামনে কি ঘটে চলেছে সেটা দেখতে পায় না। পরেরটা, হোয়াট অ্যাডভাইস ডিড মিসেস জোনস টু রজার গিভ অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি, গল্পের শেষে মিসেস জোনস রজারকে কি উপদেশ দিয়েছেন? উত্তর হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি মিসেস জোনস অ্যাডভাইসড রজার নট টু স্টিল এনিবডিজ পার্স অ্যান্ড টু বিহেভ হিমসেলফ। তাহলে গল্পের শেষে মিসেস জোনস রজারকে বলেছেন যে সে যেন আর অন্য কোনোদিন কারোর পার্স চুরি না করে এবং সে যাতে ঠিকঠাকভাবে আচরণ করে। পরের প্রশ্ন, মিসেস জোনস গেভ রজার $ডলার্স টু বাই শুজ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ইনফরমেশন। কারেক্ট ইনফরমেশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে এটা হয়ে যাবে মিসেস জোনস গেভ রজার $10 টু বাই শুজ। তাহলে এখানে এই যে ড্যাশটা আছে সেখানে লিখবে 10। তাহলে রজারকে $10 দিয়েছিল মিসেস জোনস জুতো কেনার জন্য। এবারে চলে আসবো পোয়েট্রি সেকশনের এসিকিউতে। 1 নম্বর প্রশ্ন, ইন হুইচ মান্থ ক্যান দ্য ডার্লিং বার্ডস বি সিন, ডার্লিং বার্ডস বা ফুলের যে কুড়ি সুন্দর কুড়ি সেটা কোন মাসে দেখতে পাওয়া যায়? অ্যান্সার হবে দ্য ডার্লিং বার্ডস ক্যান বি সিন ইন দ্য মান্থ অফ মে, মে মাসে ডার্লিং বার্ডস দেখতে পাওয়া যায়।
হোয়াট গিভস লাইফ টু দ্য পোয়েটস ফ্রেন্ড ইন শেক্সপিয়ার সনেট নাম্বার 18? শেক্সপিয়ারের সনেট নাম্বার 18-এ কবির বন্ধুর কে কোন জিনিসটা জীবন দেবে? উত্তর হবে দ্য ইটার্নাল লাইন্স অফ দ্য পোয়েটস পোয়েম হুইচ ওয়াজ রিটেন প্রেজিং দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড উইল গিভ লাইফ টু হিজ ফ্রেন্ড ইন শেক্সপিয়ার সনেট নাম্বার 18। তাহলে শেক্সপিয়ারের সনেট নাম্বার 18-এ কবির যে কবিতার লাইন, যে লাইনগুলো তিনি লিখেছিলেন তার বন্ধুর সৌন্দর্যকে প্রশংসা করে, সেই লাইনগুলোই কবির বন্ধুকে নতুন করে জীবন দেবেন। নেক্সট, হোয়াট ডাজ দ্য আই অফ হেভেন রেফার টু? আই অফ হেভেন বলতে কি বোঝানো হয়েছে? এই প্রশ্নটা বহুবার এসছে, আগের পেজগুলোতেও ছিল অনেকবার। উত্তর হবে দ্য আই অফ হেভেন রেফার্স টু দ্য সান। আই অফ হেভেন বলতে সূর্যকে বোঝানো হয়েছে। পরেরটা, ফ্রম হোয়ার ইজ দ্য শ্রিল সং অফ দ্য ক্রিকেট হার্ড ইন দ্য পোয়েট্রি অফ আর্থ? পোয়েট্রি অফ আর্থ কবিতায় ঝিঝি পোকার তীক্ষ্ণ গলার আওয়াজ কোথা থেকে আসছে? এটাও রিপিট হয়েছে, দেখো আগেও ছিল। উত্তর হবে ফ্রম দ্য স্টোভ দ্য শ্রিল সং অফ দ্য ক্রিকেট ইজ হার্ড ইন দ্য পোয়েট্রি অফ আর্থ। পোয়েট্রি অফ আর্থ কবিতায় চুল্লির কাছ থেকে ঝিঝি পোকার গলার তীক্ষ্ণ আওয়াজ শোনা যাচ্ছে। পরেরটা, হোয়ার ডাজ দ্য সোলজার লাই স্ট্রেচড? কোথায় সৈনিক সোজা হয়ে শুয়ে রয়েছে? অ্যান্সার হয়ে যাবে দ্য সোলজার লাই স্ট্রেচড ইন দ্য হেভি আন্ডার গ্রোথ অফ দ্য স্মল গ্রিন ভ্যালি। ছোট্ট সবুজ উপত্যকার ঝোপঝাড়ের মধ্যে সৈনিকটি সোজা হয়ে শুয়ে রয়েছে। পরেরটা, হোয়াই ইজ দ্য সোলজার পেল? কেন সৈনিক বিবর্ণ? অ্যান্সার, দ্য সোলজার ইজ পেল বিকজ হি ইজ লাইং ডেড আন্ডার দ্য ওয়ার্ম সান। সৈনিক বিবর্ণ কারণ সৈনিক মৃত অবস্থায় সূর্যের রোদে শুয়ে রয়েছে। পরেরটা, হোয়াট ইজ মিন্ট বাই লেপ্রাস হাইড? লেপ্রাস হাইড বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হয়ে যাবে লেপ্রাস হাইড মিন্স discolored rough marks on the bark of an age-old tree as happens due to disease leprosy। তাহলে লেপ্রাসাইড বলতে বোঝানো হয়েছে বিবর্ণ খসখসে গাছের ছাল, যেটা একটি এজ ওল্ড ট্রি, মানে একটি পুরনো গাছের ছাল, যেটা যেরকম লেপ্রসি পেশেন্ট বা কুষ্ঠরোগীদের স্কিন যেরকম হয়ে যায় ঠিক সেই রকম হয়ে গেছে, মানে সেই রকম গাছের ছালকে বলা হয়েছে লেপ্রাসাইড। পরেরটা, হুজ ভয়েস শ্যাল রান ফ্রম হেজ টু হেজ? ঝোপ থেকে ঝোপে কার গলার আওয়াজ শোনা যাচ্ছে? অ্যান্সার হবে দ্য ভয়েস অফ দ্য গ্রাস হপার শ্যাল রান ফ্রম হেজ টু হেজ। ঝোপ থেকে ঝোপে গ্রাস হপার বা ঘাস ফড়িংয়ের গলার আওয়াজ শোনা যাচ্ছে। এবারে চলে আসবো ইংলিশের লাস্ট পেজ 348 নাম্বার পেজের এসএকিউতে। তোমরা যা যা ভিডিও চাইছো আমি কিন্তু সবই দিচ্ছি, তাই তোমাদেরও উচিত একটু ভিডিওগুলো শেয়ার করা। তোমরা একটু শেয়ার এবং লাইক করো, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের ইচ্ছে মতো আরও ভিডিও আমি নিয়ে আসবো। তো প্রথমে দেখে নেব প্রো সেকশনের এসএকিউগুলো। 1 নম্বর, আপ টু হুইচ স্টেশন ডিড দ্য ন্যারেটর ট্রাভেল অ্যালোন ইন দ্য কম্পার্টমেন্ট? ট্রেনের কম্পার্টমেন্টে কোন স্টেশন পর্যন্ত বক্তা একা ট্রাভেল করেছিলেন? উত্তর হবে আপ টু রোহানা স্টেশন দ্য ন্যারেটর ট্রাভেলড অ্যালোন ইন দ্য কম্পার্টমেন্ট। ট্রেনের কম্পার্টমেন্টে বক্তা রোহানা স্টেশন পর্যন্ত একাই ট্রাভেল করেছিলেন। পরেরটা, হোয়াট ইজ দ্য আইডিয়াল টাইম টু ভিজিট হিলস? পাহাড়ে যাওয়ার সঠিক সময় কোনটা, আদর্শ সময়? উত্তর হবে দ্য মান্থ অফ অক্টোবর ইজ দ্য আইডিয়াল টাইম টু ভিজিট দ্য হিলস। পাহাড়ে যাওয়ার জন্য সবথেকে আদর্শ সময় হলো অক্টোবর মাস। পরেরটা, হাউ ফার ওয়াজ শিবা টেম্পল সিচুয়েটেড ফ্রম দ্য ন্যারেটার্স হাউস? বক্তার বাড়ি থেকে শিব মন্দির কত দূরের রাস্তা? অ্যান্সার হবে শিব টেম্পল ওয়াজ 10 minutes ওয়াক ফ্রম দ্য ন্যারেটার্স হাউস। বক্তার বাড়ি থেকে 10 মিনিটের হাঁটা পথ ছিল শিব টেম্পল বা শিব মন্দির। পরেরটা, হাউ ডিড দ্য ন্যারেটার্স ফাদার কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস? কীভাবে বক্তার বাবা কঠিন যে ধর্মীয় তত্ত্বগুলো সেগুলোকে ব্যাখ্যা করতেন? অ্যান্সার হয়ে যাবে দ্য ন্যারেটার্স ফাদার কনভেড কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল ল্যাঙ্গুয়েজ। ন্যারেটার বা বক্তার বাবা কঠিন যে ধর্মীয় কনসেপ্টগুলো রয়েছে, ধারণাগুলো রয়েছে, সেগুলোকে খুব সহজ সরল ভাষায় তামিল ভাষাতে বর্ণনা করতেন। পরের প্রশ্ন, হোয়াট ডিড মিসেস জোন্স অফার রজার টু ইট? মিসেস জোন্স রজারকে কি খেতে দিয়েছিল? অ্যান্সার লিখবে জোন্স অফার্ড রজার লিমা বিনস অ্যান্ড হ্যাম, কোকোয়া অ্যান্ড এ হাফ সেন্ট অফ কেক টু ইট। তাহলে মিসেস জোন্স রজারকে দিয়েছিল লিমা বিনস, হ্যাম, কোকোয়া আর হচ্ছে 10 সেন্ট মানে 10 সেন্ট দামের একটি কেকের হাফ অংশ। তো এটা হয়ে যাবে উত্তর। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট অ্যাডভাইস ডিড মিসেস জোন্স গিভ টু রজার হোয়াইল সিইং হিম অফ? যখন রজারকে মানে ছাড়তে যাচ্ছিল তখন মিসেস জোন্স রজারকে কি উপদেশ দিয়েছিল? উত্তর লিখবে হোয়াইল সিইং হিম অফ মিসেস জোন্স অ্যাডভাইস রজার নট টু স্টিল এনিবডিজ পার্স অ্যান্ড বিহেভ হিমসেলফ। তাহলে মিসেস জোন্স যখন রজারকে ছাড়তে যাচ্ছিলেন বা যখন লাস্ট মুহূর্তে বাই জানাচ্ছিলেন তখন কি উপদেশ দিয়েছিলেন রজারকে? যে কারোর পার্স যেন সে না চুরি করে আর সে যেন ঠিকঠাকভাবে আচরণ করে। পরের প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন দ্যাট কেম টু দ্য জার্স মাইন্ড? জারের মনে প্রথম কোন প্রশ্নটা এসেছিল? অ্যান্সার হবে দ্য ফার্স্ট কোয়েশ্চেন দ্যাট কেম টু দ্য জার্স মাইন্ড ওয়াজ হোয়াট ইজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন? তাহলে যে কোনো কাজ শুরু করার সঠিক সময় কোনটা, এটাই ছিল জারের মনে আসা প্রথম প্রশ্ন।
পরেরটা, হোয়াই ডিড দ্য জার টেক দ্য গাইজ অফ এ কমন ম্যান, কেন জার সাধারণ মানুষের পোশাক পরেছিলেন, সাধারণ মানুষের ছদ্মবেশ নিয়েছিলেন। অ্যান্সার হয়ে যাবে দ্য জার টুক দ্য গাইজ অফ কমন ম্যান টু মিট দ্য হারমিট বিকজ দ্য হারমিট অনলি রিসিভড কমন ম্যান। তাহলে জার হারমিটের সাথে দেখা করার জন্য এই সাধারণ মানুষের পোশাকে পরে ছদ্মবেশ নিয়েছিলেন, কারণ হারমিট শুধুমাত্র সাধারণ মানুষের সাথেই দেখা করেন। চলে আসবো পোয়েট্রির প্রশ্নে। দেখো পোয়েট্রি থেকে এসএকিউগুলো আছে। 1 নম্বর, হোয়াট ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ এ ট্রি, একটি গাছের সবথেকে সংবেদনশীল অংশ কোনটি? অ্যান্সার লিখবে দ্য রুট অফ দ্য ট্রি হুইচ রিমেন্স হিডেন আন্ডার দ্য আর্থ ফর ইয়ার্স ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ এ ট্রি। তাহলে একটি গাছের শিকড় যেটি বহু বছর ধরে মাটির নিচে লুকিয়ে থাকে, সেটি হলো একটি গাছের সবথেকে সংবেদনশীল অংশ। পরের প্রশ্ন, হোয়াট উইল দ্য গ্রিন টুইগস ডু ইফ লেফট আনচেকড, যদি গাছের সবুজ পাতাকে কিছু না করা হয়, মানে না কেটে ফেলা হয়, তাহলে কি হবে? অ্যান্সার লিখবে ইফ দ্য গ্রিন টুইগস লেফট আনচেকড ইট উইল এক্সপ্যান্ড এগেন টু ইটস ফর্মার সাইজ। তাহলে যদি এদেরকে আনচেকড করা হয় বা কেটে না ফেলা হয়, তাহলে কি হবে? আবার এটা আগেকার সাইজে ফিরে যাবে, মানে আস্তে আস্তে গ্রো করতে করতে আবার বড় হয়ে যাবে গাছের এই সবুজ ছোট্ট ছোট্ট পাতাগুলো। নেক্সট, হোয়ার ডাজ দ্য স্লো স্ট্রিম ফ্লো, কোথা দিয়ে হালকা ঝর্ণা বয়ে যাচ্ছে? উত্তর হবে দ্য স্লো স্ট্রিম ফ্লোস থ্রু এ স্মল গ্রিন ভ্যালি, ছোট্ট সবুজ উপত্যকার মধ্যে দিয়ে হালকা ঝর্ণা বয়ে চলেছে। পরের প্রশ্ন, হোয়াট রিকোয়েস্ট ডাজ দ্য পোয়েট মেক টু নেচার, কবি নেচারকে বা প্রকৃতিকে কি রিকোয়েস্ট করেছেন? অ্যান্সার হয়ে যাবে দ্য পোয়েট রিকোয়েস্টস টু নেচার টু কিপ দ্য স্লিপিং সোলজার ওয়ার্ম সো দ্যাট হি মে নট ক্যাচ কোল্ড। তাহলে কবি নেচারকে বা প্রকৃতিকে রিকোয়েস্ট করেছেন, অনুরোধ করেছেন, যাতে করে প্রকৃতি ওই সোলজারকে বা সৈনিককে উষ্ণ রাখে এবং যাতে করে তার ঠান্ডা লেগে না যায়। পরবর্তী প্রশ্ন দেখো, হু ইজ মোর লাভলি দ্যান এ সামার স্টে, সামারের একটি দিনের থেকেও সব থেকে বেশি সুন্দর কে? উত্তর হবে দ্য পোয়েটস ফ্রেন্ড ইজ মোর লাভলি দ্যান এ সামার স্টে, সামারের দিনের থেকেও বেশি সুন্দর হচ্ছে কবির বন্ধু। পরবর্তী প্রশ্ন, হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন ইটার্নাল সামার সিগনিফাই, ইটার্নাল সামার বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হয়ে যাবে দ্য এক্সপ্রেশন ইটার্নাল সামার সিগনিফাইজ দ্য এভার লাস্টিং বিউটি অ্যান্ড ইউথফুল লিভস অফ দ্য পোয়েটস ফ্রেন্ড। ইটার্নাল সামার বলতে বোঝানো হয়েছে কবির বন্ধুর যে চিরন্তন সৌন্দর্য এবং তার যুবক সত্তা, তার যৌবনকে বোঝানো হয়েছে ইটার্নাল সামার হিসাবে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডাজ দ্য গ্রাসহপার ডু হোয়েন টায়ার্ড আউট উইথ ফান, গ্রাসহপার যখন মজা করে করে ক্লান্ত হয়ে যায় তখন কি করে? অ্যান্সার হয়ে যাবে হোয়েন দ্য গ্রাসহপার ইজ টায়ার্ড আউট উইথ ফান হি রেস্টস অ্যাট ইজ উইথ সাম প্লেজেন্ট উইট। যখন গ্রাসহপার মজা করে ক্লান্ত হয়ে যায় তখন গ্রাসহপার কি করে? কিছু ঝোপের মধ্যে গিয়ে বিশ্রাম নেয়। তোমাদের জন্য কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি সমস্ত লিঙ্ক দিয়ে রেখেছি প্লে লিস্টের, সেখানে তোমরা এসএকিউ পেয়ে যাবে, সমস্ত পেজের একসাথে এসএকিউ দুটো পার্টে করানো আছে, সমস্ত পেজের গ্রামার দুটো পার্টে করানো আছে, সমস্ত পেজের এমসিকিউ একটা পার্টে একই ভিডিওর মাধ্যমে করানো আছে, সেগুলো দেখে নাও। এছাড়াও সংস্কৃতের এমসিকিউ এসএকিউ সেগুলোও পাবে, ফিজিক্সের এমসিকিউ এসএকিউ পেয়ে যাবে, সব লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আর ভিডিওগুলো কিন্তু অবশ্যই শেয়ার করো, যত বেশি পরিমাণে শেয়ার করবে ততই নতুন নতুন ভিডিও আসতে থাকবে। এছাড়াও তোমরা রাইটিং সেকশনও পেয়ে যাবে, তারও আমি লিঙ্ক দিয়ে রেখেছি প্লে লিস্টে, সেখান থেকে দেখে নাও। দেখো পরের প্রশ্ন, হোয়ার ফ্রম ডিড দ্য ক্রিকেট ক্রাই আউট ইন উইন্টার, শীতকালে ক্রিকেট বা ঝিঝি পোকা কোথা থেকে ডাকে? অ্যান্সার হবে দ্য ক্রিকেট ক্রাইড আউট ফ্রম দ্য স্টোভ ইন উইন্টার, স্টোভ বা চুল্লির কাছ থেকে ঝিঝি পোকা শীতকালে ডাকতে থাকে। ইংলিশে যতগুলো পেজ ছিল সমস্ত পেজের এসএকিউ আমি করিয়ে দিলাম দুটো পার্টের মাধ্যমে। তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওটা শেয়ার করো, এই ভিডিওটা যদি বেশি পরিমাণে শেয়ার এবং লাইক হয় তবেই কিন্তু আমি নতুন করে ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। তো তোমাদের জন্যই সুবিধার্থেই বলছি, অবশ্যই শেয়ার এবং লাইক করো, আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আজকের ভিডিওটা এই পর্যন্ত।